নূপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। তবে বিশেষ আয়োজন চলছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, এবং আমার প্রথম অংশে আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটি হচ্ছে দুই প্রজন্মের মানুষের চিন্তা ভাবনা, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমরা আছি সেই চিন্তাধারার ব্যবধান কোথায় এবং কেন এত দূরত্ব তৈরি হলো। এই পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের নির্বাচন এবং চুলচেরা বিশ্লেষণ কেমন হয়েছে, নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা, জনগণের অংশগ্রহণ, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল কিনা, সবকিছু মিলিয়ে, এবং মানুষের আজকের ভোটাধিকার এটি কিভাবে দেখছেন। এবং আমার সৌভাগ্য হয়েছে আমি সম্মানিত অতিথি হিসেবে 4 জনকে পাবো। আমি পেয়েছি হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, যুক্ত হয়েছে নিউ ইয়র্ক থেকে। আমরা পেয়েছি ডক্টর সেজান মাহমুদ, লেখক, আমি বলবো যে সাহিত্যিক, কলম লেখক, যেভাবে আমি বলি না কেন একজন স্বনামধন্য মানুষ। এবং আরেকজনকে পেয়েছি, এবং ডক্টর সেজান মাহমুদ যুক্ত হয়েছেন আমেরিকা থেকে। আমি পেয়েছি আরিফ জেতিক, তিনি লেখক এবং সাংবাদিক, তিনি যুক্ত হয়েছেন লন্ডন থেকে। খুবই পছন্দের আমার মানুষ। এবং আরো একজন যুক্ত হবেন বাংলাদেশ থেকে, তিনি যুক্ত সাউন্ড আমরা পাচ্ছি, আপনার সাথে হয়তো আমার প্রোগ্রাম প্রডিউসার কথা বলে নিবে। আপনি কি শুনতে পাচ্ছেন আরিফ জেতিক? আপনি যদি শুনতে না পান আমার প্রোগ্রাম প্রডিউসার আপনাকে সহায়তা করবে, আমি বলে দিচ্ছি। এবং একই সাথে আমার সাথে যুক্ত হবেন বাংলাদেশ থেকে আরেকজন সিনিয়র সাংবাদিক, তিনি যুক্ত হবেন বাংলাদেশের যেটি নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনকে কেন্দ্র করে। হাসান ভাই, সেজান মাহমুদের সাথে আমার অনেক দিন ধরে কথা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। আরিফ ভাইকে আজকে আমি প্রথম পেয়েছি। আরিফ ভাই এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে সহায়তা করার জন্য। হাসান ভাই, আজকে নির্বাচন কেমন হলো? অনেক ধন্যবাদ। সুজানকে থেকে ভালো লাগছে বহুদিন পরে। আমি সারাদিন ধরে একই কথা বলে আসছি, আবারও রিপিট করি। এই নির্বাচনের পরে আমি মুখ ভরে বলতে পারি বাংলাদেশ জয়ী হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের পথে আর এক ধাপ এগিয়ে গেল। আমি যখন বলি বাংলাদেশ জয় হয়েছে, মানেটা কি, মানেটা বোঝা দরকার। এটা অ্যাবস্ট্রাক্ট নয়। তুমি লক্ষ্য করেছো নির্বাচন হওয়ার পরে প্রতিটি প্রধান দল স্বীকার করে নিয়েছে নির্বাচনের ফলাফল। আমি একটু শুনছিলাম তোমার আগের অনুষ্ঠানে, তাতে অনেক রকম অভিযোগগুলি করছে কারা? যারা নির্বাচনের সঙ্গে যুক্ত নয়। খেলছে মাঠে দুই দল, তাদের কোন অভিযোগ নেই রেফারি নিয়ে। অভিযোগ কাদের? যারা খেলার বাইরে, যাদের সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই, তাদের অসংখ্য অভিযোগ। নির্বাচনে লোক হয়নি, নির্বাচনে এইটা আসেনি। আর যারা নির্বাচন করছে তারা সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। তারা বলছে যে আমরা একটা ভালো নির্বাচন পেয়েছি। ইন্টারেস্টিংলি অভিযোগগুলি কিরকম? এই ব্যালট বাক্সের সমস্যা আছে ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বছর আগে নির্বাচন 2020 সালে আমাদের মহান প্রেসিডেন্ট এখনো নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন। ভাই, গণতন্ত্র একটা সংস্কৃতি, একটা কালচার, আর কালচার গড়ে ওঠে দীর্ঘদিনের চেষ্টার ফলে। এই নির্বাচনের মাধ্যমে আমরা সেই সংস্কৃতি চর্চার পথে এক ধাপ এগিয়ে গেলাম। আমি বাংলাদেশকে, তোমাদেরকে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেজান ভাই, অনেক ধন্যবাদ। এবং হাসান ফেরদৌস ভাইয়ের সাথে একই অনুষ্ঠানে থাকতে পেরে আমিও খুব আনন্দিত বোধ করছি এবং সম্মানিত বোধ করছি। আমি বলবো, হ্যাঁ, বাংলাদেশের এটা এক রকমের বিজয়। আবার একই সঙ্গে আমরা যেহেতু গণতন্ত্র চর্চার কথা বলছি, গণতন্ত্র নিয়েই আমাদের সমস্ত কিছু, সেখানে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য শুধু না, অন্যতম প্রধান দল, বাংলাদেশের জন্ম ইতিহাসের সাথে যে দলটির সবচেয়ে বড় ভূমিকা, তারা ইলেকশনে নেই। একেবারে ভিন্ন প্রেক্ষাপট, কেন নেই, কি সমাচার, সেদিকে না গিয়ে তারা ইলেকশনে নেই। এই নাই থেকে কি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিনা যে এই ইলেকশনটা আসলে কি বাংলাদেশকে পরিপূর্ণভাবে রিপ্রেজেন্ট করলো কিনা? এই প্রশ্নটা কিন্তু থাকতে হবে। এটা গণতন্ত্রের অংশ, এবং গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই এই প্রশ্ন না করতে পারলে সেই বুদ্ধিজীবী তারও আবার কোনো দাম থাকবে না। ওটা প্রশ্নটা করেই তারপরে আমাদেরকে আসতে হবে যে হ্যাঁ, যদি সেই বিরাট দলটির ভূমিকা বা অন্য কোনো জায়গায় ভুল থেকে থাকে, তার প্রেক্ষিতে
যদি বাংলাদেশে আজকে যে সংকটের মধ্যে আমরা চলে গিয়েছিলাম, এই সংকটকে কেউ অস্বীকার করতে পারবে না যে আমরা বাংলাদেশের স্বাধীনতা আসলে কি আমরা ধরে রেখে যেতে পারবো কিনা, আমরা বাংলাদেশকে স্বাধীন করে যে রাষ্ট্রটা পেলাম সেই রাষ্ট্রটা কি আসলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মতো ব্যবহার করতে পারছে কিনা, এই প্রশ্নটি তাহলে মানে মন্দের ভালো হলো যে সেই প্রশ্নটিতে জামায়াত ইসলামের মতো একটি স্বাধীনতা বিরোধী একটি দল পুরোপুরি ক্ষমতায় যাবে এরকম আশঙ্কাও চলে এসেছিল। হ্যাঁ, সেখান থেকে মন্দের ভালো। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, হয়তো তারা এককভাবে সংসদ গঠন করবে এবং কাজ করতে পারবে, এরকম ধারণা নিয়েও যদি আমরা একসাথে যাই তাহলেও কিন্তু ওই প্রশ্নটা এসে যাবে যে তারা সেটা পারবে কিনা, তারা সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্বাধীন সার্বভৌমত্ব দেশের কথা আমরা বলি এবং গণতান্ত্রিক পদ্ধতির কথা বলি সেটা ধরে রাখতে পারবে কিনা, সেই প্রশ্নটাও এসে যাবে। তারপরেও যেটা বললাম যে হ্যাঁ, আমি প্রথমত স্বীকার করেছি যে বাংলাদেশের এই নির্বাচন দরকার ছিল, পরিবর্তন দরকার ছিল, এই গণতান্ত্রিক পদ্ধতিতে এটা একটি স্টেপ হলো, কিন্তু একই সঙ্গে ওই দুইটা প্রশ্ন কিন্তু আমি রাখবো। সেটা হলো যে এটা কি আসলে মুক্তিযুদ্ধের যে দলটি দেশের স্বাধীনতায় এত বড় ভূমিকা রাখলো তারা নির্বাচন করলো সেটা বাংলাদেশ আসলে রিপ্রেজেন্ট করে কিনা, এই প্রশ্নটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সেই প্রশ্নের উত্তরগুলোই খোঁজার চেষ্টা করব আজকে আপনাদের আলোচনার মাধ্যমে। আরিফ জেপ্তিককে আপনি এখন শুনতে পাচ্ছেন? আরিফ ভাই, আপনাকে আবার স্টুডিও থেকে যদি শুনতে না পান, প্রোগ্রাম প্রডিউসার আবার হেল্প করবে আপনাকে। আমি একটু হাসান ভাইয়ের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, হাসান ভাই, আমি একটু অন্যভাবে সবসময় একটু দেখার চেষ্টা করি। আপনি বলছিলেন যে বিজয়, জবাবটা দেই আমি। একটা প্রশ্ন রেখেছে তো, খুব জরুরি প্রশ্ন রেখেছে একটা, সেজান মাহমুদ আমাদের প্রাজ্ঞ বন্ধু প্রশ্ন রেখেছে। মুসলিম লীগ বলে একটা দল ছিল আমাদের, মনে আছে? যে দলটা পাকিস্তান এনেছিল, মনে আছে? সেই দল কোথায়? আমি উত্তরটা আমি দিচ্ছি, আপনি শুনবেন, শোনার পরে আপনি বলবেন। সেই দল আর নেই। কেমন? যেই দলটি 17 বছর দুর্বৃত্তায়ন করেছে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে, তার জন্য আমি মায়া কান্না কাঁদবো? বাংলাদেশের মানুষ 62% লোক ভোট দিয়েছে, 62% লোক ভোট দিয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটিতে মোর দেন 50% লোক ভোট দিয়েছে। আর আমরা বিদেশে বসে, যারা আপনারা বিদেশে বসে দিনের পর দিন চক্রান্ত করে গেছে নির্বাচন ঠেকানোর জন্য, এখন মায়া কান্না কাঁদবেন বাংলাদেশের জন্য? ভাই, আপনাদের ছেড়ে বাংলাদেশ এগিয়ে গেছে, এই ভিন্ন বাংলাদেশ, যে বাংলাদেশকে আপনি চিনতেই পারেননি। আপনারা বাংলাদেশকে শুধু নিয়েছেন, আপনারা দেননি কিছু। আপনারা 15 বছর একটা কথা বলেননি। 15 বছর এই যে কথা উঠলো, ভোট চুরির কথা উঠলো, একটু আগে তোমার আগের প্রোগ্রামে শুনছিলাম, আপনারা জানতেন না ভোট চুরি হচ্ছে? 14-তে, 18-তে, 24-এ গলা উঁচু করেছিলেন? আমি একটা লেখা লিখেছিলাম মাঝখানে যে কঠিন সময় ভালো লোক যখন চুপ থাকে না, তার চেয়ে খারাপ সময় আর নেই। কথাটা মার্টিন লুথার কিং এর। কঠিন সময়ে যখন ভালো লোক চুপ থাকে, তার চেয়ে আর কঠিন সময় নেই। এই ভালো লোকরা চুপ ছিল 17 বছর। এখন ওই বললাম একটু আগে, তাদেরকে ছাড়া নির্বাচন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আনন্দের সাথে ভোট দিয়েছে এবং অপেক্ষা করছে পরিবর্তনের। কি পরিবর্তন? যে পরিবর্তনে মানুষ পার্টিসিপেট করবে ডেমোক্রেটিক এক্সারসাইজে, যা থেকে আমরা বঞ্চিত ছিলাম। আসুন শুভ সকালের দিকে তাকাই আমরা। যেই দুর্ভাগ্য আমাদেরকে 17 বছর আমাদেরকে আচ্ছন্ন করেছিল, প্লিজ সেই দুর্ভাগ্যকে টানবেন না আর, তাদের লেজুর বৃত্তি করবেন না আর, এতে সম্মান বাড়বে না আপনাদের কারো। আমি কি এবার উত্তরটা দিতে পারি? জি 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 জি, সেজান ভাই দিতে পারেন। আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? আমি শুধু একটু সাউন্ডটা চেক করে নিতে চাই। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু সেজান ভাইয়ের কাছ থেকে উত্তরটি নিয়ে তারপরে আপনার কাছে আসছি। উত্তরটা দেই। প্রথমত হাসান ফেরদৌস ভাই কথাগুলোকে আমাকে বললেন, আপনাকে নয়, আপনাকে নিশ্চয়। তাহলে আগে বলে নেই। সেটা এই 17 বছর
আমি যত কথা বলেছি ওটা আপনিও বলেন। কারেক্ট, আমি আপনার কথা বলছি না। এবং এবং আর একটা কথা বলি যে বাংলাদেশ এই মুহূর্তে সেই 17 বছর ধরুন চূড়ান্ত দুঃস্বপ্ন, চূড়ান্ত স্বৈরাচার যা যা বললেন সব আছে। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে বিচার করতে ভোটে দেন, এটা না দিয়ে স্বৈরাচার হয়, ওটা গণতন্ত্র হয় না। এটা নিয়ে আপনার সাথে আমি একাডেমিক ডিসকাশন করি। আমি আওয়ামী লীগ করি না, সবাই জানে সেটা। আমি আওয়ামী লীগের সদস্য না, আমি ছাত্রলীগও করিনি। আমি 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 বলছি একজন একাডেমিশিয়ানের মতো। আমি গণতন্ত্র চর্চা করতে গিয়ে হ্যাঁ আমি একটিমাত্র দলকে নিষিদ্ধ করার পক্ষে। একটিমাত্র দল বলতে একটি ক্যাটাগরি, ধর্মভিত্তিক দল গণতন্ত্র করতে পারে না, পিরিয়ড। ধর্মভিত্তিক দল সেটা আর একটা স্বৈরাচার। ওটা নিয়ে যে কোনো একাডেমিক ডিবেট করব যে কারোর সাথে ওপেনলি। সেইটা ছাড়া আর যে কোনো রকমের নিষিদ্ধ করাটাই গণতন্ত্রের পরিপন্থী। সুতরাং আজকে আওয়ামী লীগ 17 বছর যদি আপনাকে দুঃসহ জীবন দিয়ে থাকে, সেই বিচারটাও জনগণের হাতে দিন। এটাই হতো গণতন্ত্র, না হলে সেটা ষড়যন্ত্র হয়। এটাও কিন্তু মানতে হবে আমাদের। এবং আমি একজন আওয়ামী লীগ না করা মানুষ হিসাবে এই কথাটা বলবই যে হ্যাঁ এতদিন কোথায় ছিলেন এই জীবনানন্দ দাশের মতো কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের কানও ঝালাপালা হয়ে গেছে। এতদিনও আমরা বলে এসছি, আওয়ামী লীগ যখন ইলেকশন করার সময় তৃতীয়বার তখনও বলেছিলাম যে হ্যাঁ এই ইলেকশনটা নিরপেক্ষ হোক, সবাই আসুক, এবং আমরা জানি বলতে পারি যে এই তৃতীয় ইলেকশনে সেটা আওয়ামী লীগ যদি হেরেও যায়, হ্যাঁ তাদের পদ্ধতিগত ভুল থাকতে পারে, আমি আমার ব্যক্তিগত অবস্থান বলছি, সে কারণে আমার গলাটা জোরালো থাকে, কারণ আমি বলে এসছি। কিন্তু আজকে আবার সেই একই যুক্তিতে হ্যাঁ তাকে দল থেকে বাদ দিয়ে তাকে নিষিদ্ধ করে আমি গণতন্ত্রের চর্চা করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ ভাবলাম, সেটাও কিন্তু নতুন বাংলাদেশ না। বাংলাদেশকে আমরা চিনতে ভুল করি নাই, অন্তত আমি করি নাই। আমি বলেছি কি কি ঘটতে যাচ্ছে, কেন যাচ্ছে, কবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা কথা নূপুর চৌধুরীর শোতে আমার রেকর্ডও আছে, প্রত্যেকটা জায়গায় আমি বলেছিলাম। এবং এই ইলেকশনে দেখেন যদি তারা এত খারাপ কাজ করে থাকে, সে বিচারটাও জনগণের হাতে দেওয়াটার নামই গণতন্ত্র, তা না হলে ওটা গণতন্ত্র হয় না। আসবো, আমি দুজনের কাছে আসবো। আরিফ জেপ্তিকের একটু কথাটি একটু শুনে নেই। বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার মূল্যায়নটি যদি নিউ ইয়র্কের অনুযায়ী আমরা বলছি আজকে নির্বাচন, বাংলাদেশের অনুযায়ী গতকাল হয়ে গেছে, যেহেতু বাংলাদেশের সকাল, কিন্তু নিউ ইয়র্ক অনুযায়ী আজকে সেই হিসেবেই জানতে চাই বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার মূল্যায়নটি। নির্বাচনটা জরুরি ছিল, মানে বিশেষ করে আমরা যে একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে রাষ্ট্রটা আছে এই মুহূর্তে, সরকারের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। আমি তাদেরকে খুব একটা দোষ দেই না, কারণ খুব একটা সম্ভবও ছিল না তাদের পক্ষে। এই নিয়ন্ত্রণহীন যে দেশের রাষ্ট্র ব্যবস্থা যাচ্ছিল, সেইখান থেকে এক ধরনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা, ট্র্যাকে ওঠার জন্য এক ধরনের নির্বাচন প্রয়োজন ছিল। নির্বাচনের বিভিন্ন কারণে প্রশ্নবিদ্ধ। আমি সরি অনুষ্ঠানের শুরু থেকে শুনতে পারিনি, বাট সেজান ভাইয়ের কথা যতটুকু শুনতে পাচ্ছিলাম যে হ্যাঁ আপনি একটা গ্রুপকে বাইরে রেখে বা নির্বাচন করছেন, নির্বাচন তো প্রশ্নবিদ্ধ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মন্দের ভালো, মানে এটলিস্ট আমাদেরকে শুরু করতে হবে কোথাও, দেশের এই গত কয়েক বছরের এই যে অস্থিরতা যাচ্ছে এর বাইরে এসে, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা হওয়ার প্রয়োজন ছিল এবং নির্বাচনটা হয়েছে। আমি হাসান ভাইয়ের একটি শব্দে আপত্তি জানিয়ে একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে আপনি বলছিলেন যে এটি আমাদের বিজয় এই নির্বাচনে, রাইট? আমার এই জায়গাটিতে একটু আপত্তি আছে। যেখানে একটি স্বাধীনতা বিরোধী একটি দল বিরোধী দলের ক্ষমতায় চলে যাচ্ছে, সেটি কিভাবে আমাদের বিজয় হয় যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী? তোমার জানা আছে কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে জামাতের পক্ষে? কত পার্সেন্ট লোক রাফলি বলতে পারো তুমি? না, আপনি বলুন, আমি আপনার কাছ থেকে 30% লোক ভোট দিয়েছে। 30% লোক বাদ দেবো আমি বাংলাদেশ থেকে? এরা আমার লোক নয়, বাংলাদেশের 30% লোক আমার লোক নয়। তোমার এই প্রোগ্রামে আমি অনেকবার বলেছি কেন আজকে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। যে বীজ তুমি বপন করেছো তেমন শস্য তুমি অর্জন করবে। আজকের এই শস্য সেই বীজ বপনের ফল। কারা বপন করলো? কাদের হাতে দেশ ছিল? তোমার প্রোগ্রামে বলেছি আমি, আওয়ামী লীগের শেষ 15 বছরে, ইনফ্যাক্ট 23 সাল থেকে তোমাকে আমি পরিসংখ্যান দিয়েছি, 23 সাল থেকে পাবলিক স্কুলে 1 মিলিয়ন ছাত্রছাত্রী ঝরে গেছে, 10 লক্ষ।
ঠিক সেই পরিমাণ ছাত্র ঢুকেছে মাদ্রাসায়। কাদের পয়সায়, কাদের পেট্রোনেজে, কাদের সহায়তায়? আমার কওমি মায়ের সহায়তায়। এটা ভুলে গেলে চলবে না। প্লিজ তোষণ করবে না, সত্যকে একসেপ্ট করবে। আজকের এই যে ঘটনা ঘটলো, আজকে যে জামাতকে আমাদেরকে প্রধান বিরোধী দল বলে মেনে নিতে হচ্ছে, অন্য কোনো আমার পথ নেই। সকল দোষ আওয়ামী লীগের, সকল দোষ আওয়ামী রাজনীতির, সকল দোষ এই মুখে ফেনা তুলে ফেলা মুক্তিযুদ্ধ বলে তাদের দোষ। এটা একটা ব্যাপার। সেজান সাহেব বলেছেন ধর্মভিত্তিক রাজনীতি তিনি পছন্দ করেন না, আমিও করি না, আমি বিস্তর লিখেছি। যে দেশে থাকেন সেজান মাহমুদ, মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনার জানা আছে কতগুলি দল ধর্মভিত্তিক রাজনীতি করে? আপনার জানা আছে হোয়াইট হাউস থেকে কি, আমি শেষ করি, হোয়াইট হাউস থেকে কি বলেছে? হোয়াইট হাউস থেকে বলেছে 3টা খ্রিস্টান নেশন দ্বারা বলা হচ্ছে, খ্রিস্টান ধর্ম যদি না করো তুমি আমেরিকান নও। লিটারালি আমাদের কে বলা হচ্ছে, ইফ ইউ ডোন্ট লাভ দিস কান্ট্রি, এই দেশ থেকে বেরিয়ে যাও। এই দেশটা কোন দেশ? হোয়াইট, খ্রিস্টান এন্ড কনজারভেটিভ। প্লিজ দয়া করে স্টিফেন মিলারের বক্তব্যগুলি পড়ে দেখবেন। বাড়ির পাশে ভারত ধর্মকে আঁকড়ে বসে আছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ ধর্মকে আঁকড়ে বসে আছে। ওরা সবাই করতে পারবে, বাংলাদেশে করতে পারবে না। মজার ব্যাপার। ধর্মকে ফাইট করতে হবে, ধর্মে আইডিওলজি ফাইট করতে আইডিওলজি দিয়ে। আমরা বলতাম আফগানিস্তান নিয়ে যখন প্রথম যুদ্ধ শুরু হলো, যে আফগানিস্তানে তালিবানি একটা আইডিওলজি এসছে, তাকে তুমি ফাইট করবে কি দিয়ে? একটা তার চেয়ে পাওয়ারফুল আইডিওলজি দিয়ে। ধর্মকে যদি ফাইট করে তুমি করতে চাও, ইউ নিড এ স্ট্রঙ্গার আইডিওলজি। বাংলাদেশে আজকে 73% লোক তারা শরিয়া আইন চাচ্ছে। ভাবতে পারো তুমি, বাংলাদেশে 73% লোক শরিয়া আইনের পক্ষে। এই কি বাংলাদেশ চেয়েছিলাম আমরা? কাকে দোষ দেবো? এর জন্য জামাতকে দোষ দেবো? জামাত তো ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিলাম আমরা কাল্টিভেট করেছি, আমরা এই সংস্কৃতির প্রসার করেছি, যার ফল আজকে আমাকে বহন করতে হবে। এর থেকে কোনো নিস্তার নেই। জি, এবার উত্তর দেই। সেটা হলো, এই একটা ব্যাপারে আমি হাসান ভাইয়ের সাথে সহমত। সেটা হলো যে আমাদের যারা ক্ষমতায় ছিলেন, শুধু আওয়ামী লীগ না, ক্ষমতায় তারও আগে বিএনপিও ছিল, আমাদের যারাই ক্ষমতায় ছিলেন এই ভোটের জন্য হলেও যেটাই হোক, তারা ধর্মকে রাজনীতির মধ্যে মিশিয়ে একাকার করেছে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। আমার দ্বিমতটা আবার ওই অন্য পয়েন্টে। সেটা হলো আমেরিকা আজকে কি বলছে সেটা দিয়ে যদি আমি বলি, ও আমেরিকা যদি মলমূত্র খেতে পারে আমিও মলমূত্র খেতে পারি না, তুমি উত্তম অধম্বরে আমি উত্তম হইব না কেন, এই কথাটা আমি বিলিভ করি, এই কথাটা আমি মনে করি। রাজনৈতিক দর্শনটাই ওইটা। আরেকজনের খারাপ উদাহরণ টেনে এনে আমারটা খারাপটাকে ভালো করার কোনো জাস্টিফিকেশন নাই। বাংলাদেশে যেটা হয়েছে, যে আমি যে কারণে প্রথমেই বলি যে আমি পছন্দ করি না বলতে শুধু না, এটা ফিলসফিক্যালি গণতন্ত্রের সংজ্ঞা না। মেজরিটি কোনোদিন গণতন্ত্রের সংজ্ঞা না। আপনি যে উদাহরণগুলো, সবগুলো আমার পড়া, সবগুলো আমার জানা। এখানে কে কি বলছে, ইউরোপে কে কি বলছে, এগুলোও আমার জানা। আমার বক্তব্য হলো একটা, গণতন্ত্রের ফ্যালাসিটা কেউ বোঝে না, আপনারাও বোঝেন না। এই যে উদাহরণগুলো দিলেন, গণতন্ত্রের ফ্যালাসিটা হলো যে সব মেজরিটি যদি বলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তাহলে ওটা সত্য হয় না। ওটা কিন্তু গণতন্ত্র, কিন্তু সত্য হলো না। তার গণতন্ত্রের সাথে আপনার ট্রুথের একটা যোগসূত্র আনতে হয়, ফিলসফিক্যালি আনতে হয়। এইটাই হলো পলিটিক্যাল ফিলসফির একটা বড় জায়গা, যেটা আমাদের দেশে শূন্যতা থাকে। আমরা দেশের মানুষকে ধর্ম সমস্ত কিছু পালন করতে বলবো, রাষ্ট্র ধর্মটাকে যখনই কবজা করে তখন কি দাঁড়ায়? আপনি গণতন্ত্রের ক্ষেত্রে আপনি প্রত্যেকে সমালোচনা করতে পারেন, সমাজতন্ত্রের ক্ষেত্রে আপনি কার্ল মার্কসের সমালোচনা করতে পারেন, তাহলে আপনি কেন ঈশ্বর খোদা ভগবানকে সমালোচনা করতে পারেন না? আপনি তার কনস্টিটিউশন, ধর্মভিত্তিক দলের যে ধর্মগ্রন্থ, তাকে সমালোচনা করতে দিচ্ছেন না। এই ফ্যালাসিটা কেন আপনারা সামনে আনেন না? হ্যাঁ, আমি এটার জন্য দায়ী করছি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল মূলত তাদেরকে। ওই ব্যাপারে আপনার সাথে সহমত। কিন্তু একই সঙ্গে দ্বিমতটা হলো যে আমেরিকায় আজকে এই চক্রটা তুলছে, ইন্ডিয়াতে তুলছে বলে আমরা বাংলাদেশ করলে দোষ হয় বলে আপনি গা ছাড়া দিবেন, তাহলে তো আপনার এই বুদ্ধিবৃত্তির কোনো দাম হলো না। এক্সেলেন্ট। আপনি শুরু করলেন সেলিম মাহমুদ, এইটি করা যাবে না,
আজকে বলছেন ধর্ম রাজনীতি করা যাবে না, আগামীকাল বলবেন কমিউনিজম নিয়ে ধর্ম করা যাবে না, রাজনীতি করা যাবে না, পরশুদিন বলবেন আর একটা কিছু করা যাবে না। না না, কমিউনিজমের সাথে ধর্মের ডিফারেন্সটা কোথায়? দুটো এক্স্যাক্টলি একই জিনিস। কমিউনিজম একটা ধর্ম, কমিউনিজম একটা, ভাই আমি কমিউনিজম লেখাপড়া করেছি। একটা রিজিড ধর্মটা কি জিনিস? ধর্মের মতো বানিয়ে ফেলতে পারেন, কিন্তু একটা যুক্তি দেই কোথায় এক না, সেটা হলো আপনি কমিউনিজমকে বলতে পারেন যেটা মনুষ্য সৃষ্ট এবং এটা কার্ল মার্কস করেছে এবং এটা ইউটোপিয়ান, কিন্তু আপনি বলতে পারেন না ধর্মকে যে এটা মনুষ্য সৃষ্ট, তাহলে আপনার কল্লা যাবে। দ্যাটস দ্য ডিফারেন্স। ইসলাম ধর্মে ইজতিহাদ বলে একটা কথা আছে, এটা 11th সেঞ্চুরি থেকে বাগদাদে প্রথম প্র্যাকটিস শুরু হয়, ডিসএগ্রি করা। ধর্মের মধ্যে ইজতিহাদ, ডিসএগ্রি করার যে টেন্ডেন্সি ছিল, এটা 16th সেঞ্চুরিতে বন্ধ হয়ে গেল। ইসলামের শুরুতে কিন্তু এই কালচারটা ছিল, কমিউনিজমের মধ্যে এই কালচার একসময় ছিল, ডিসএগ্রি করা। এটা বন্ধ হয়ে গেল কখন? যখন কমিউনিজম ধর্মে পরিণত হলো। কেমন? আপনি শুরু করছেন যে এইটিকে আপনি কোনোভাবেই রাষ্ট্রে আপনি অ্যালাউ করবেন না, আপনি শুরু থেকেই আপনি একটা রিজিড একটা পলিসি নিয়ে নিচ্ছেন, এটা আমি নিব না, আপনার সিদ্ধান্ত এটা। অথচ জনগণ কিন্তু 71% বলছে আমি চাই। আমি তো বললাম যে আপনি 100 ভাগও যদি বলে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, ওটা তো সত্য হবে না। এই জন্যই তো সমস্যাটা যে ধর্মভিত্তিক রাজনীতি কোনোদিন গণতন্ত্র আনতে পারে না। এই জন্যই সেপারেশন অফ চার্চ ফ্রম স্টেট হয়েছিল। এই জন্যই ধর্ম নিরপেক্ষতা মানে হলো যে রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না, আপনি আপনার ধর্ম মানবেন, আমি আমারটা মানবো। এই কনসেপ্টটাকে না আনতে পারলে আপনি বলবেন যে মেজরিটি চাচ্ছে, মেজরিটি চাইলেই তো সেটা ট্রুথ হয় না। আমি একটু আরিফ জেপ্তিকের কাছে যাই, আমি সেটি বলতে চাচ্ছিলাম। বলিনি আমি যে ভুলটা করছেন না, সেটা হচ্ছে যে ধর্ম একটা আইডিওলজি, ধর্ম অন্য কিছু নয়। ঠিক যেমন কমিউনিজম, ডেমোক্রেসি সবকিছু আইডিওলজি, ধর্ম একটা আইডিওলজি। ধর্ম একটা আইডিওলজি, কিন্তু ধর্মের সাথে অন্য আইডিওলজির তফাৎটা হলো ওটা ওই উঁচু থেকে আসে। আমি উঁচু থেকে আসে, উঁচু থেকে কিছু আসে না, উঁচু থেকে কিছু ড্রপ করে না, আমরাই বানাই। আমরাই বানাই। আপনি প্রাণ খুলে আজকে স্বীকার করেন যে ধর্মের বিষয়গুলো মনুষ্য সৃষ্ট, বলেন তাহলে এটুকু সন্দেহ আছে কোনো? এটা কি আশ্চর্য! সবকিছু আমাদের সৃষ্টি। এটা যদি হয় তাহলে তর্ক নেই। ইট ইজ অ্যান আইডিওলজি, এবং আইডিওলজিকে আপনি আগের থেকে বাদ দেবেন, যেখানে 71% লোক এমব্রেস করছে, আপনি খুব গণতান্ত্রিক মানুষ নন। না, এটা আমি একটু আরিফ ভাইয়ের মন্তব্য নিয়ে আজকের নির্বাচনের যে গণতন্ত্রের ফ্যালাসি, গণতন্ত্রকে না বুঝে গণতন্ত্র চর্চা করতে গেলে এই যে এরকম হয়, তখন আপনি এই কথাটা গুরুত্ব দিয়ে বারবার বলতে থাকেন যে ধর্ম তাহলে অতি প্রাকৃতিক কিছু না। এটা যদি এস্টাবলিশ করতে পারেন, দেখবেন গণতন্ত্রের এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আরিফ জেপ্তিক আপনি শুনছিলেন, যদিও ধর্মভিত্তিক রাজনীতিতে যাওয়ার আগে আমি একটু আজকে নির্বাচন কেন্দ্রিক একটু জনগণের অংশগ্রহণ সে বিষয়ে আপনার মূল্যায়নটি আপনি কিভাবে দেখছেন, এবং আরেকটি প্রশ্ন আমি এক্ষেত্রে জুড়ে দিতে চাই। আমার সাধারণত আমি যখন আমি কিছুক্ষণ আগেও যখন অনুষ্ঠান করছিলাম, একজন জুলাই যোদ্ধা যিনি সক্রিয় অংশ নিয়েছেন তিনি ছিলেন, তার মন্তব্য কিংবা হাসান ফেরদৌস খুব সুন্দর করে বলেন যখন যে 17 বছর দুঃশাসন ফ্যাসিস্ট, তখন মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই 17 বছরই কালো অধ্যায়। এর আগে খুব সুন্দর গণতান্ত্রিক উপায়ে আমরা যদি এর আগের বছর কিংবা এর আগে সব সময় সুন্দর গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক চর্চাটি হয়েছে, শুধু ওই 17 বছরের টাইম ফ্রেমে হয়নি। আপনার একটু মন্তব্যটি আমি একটু জানতে চাই যে আজকের মানুষের এই ভোটাধিকার এবং এই বিষয়টি খণ্ডন আপনি কিভাবে দেখেন? শুরুটা করতে চাই আসলে 17 বছরের যে কথাটা বলা হয়, এটা মানে এটা এক ধরনের লিগেসি এবং মিথ হিসাবে এখন প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে অবস্থা এর আগে 17 বছর আগে আমরা বেহেস্তে ছিলাম তা কিন্তু না। 17 বছর আগে তাহলে কেন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল? কারণ এর আগের যারা সরকার, এখন যারা আবার ফিরলেন, তারা তখনকার নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা করেছিলেন। তারা বিচারপতিদের বয়স বাড়িয়েছিলেন, মানে বিভিন্নভাবে কন্ট্রোল করতে চেয়েছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টকে। তারা পারেন নাই, তাদের শক্তি কম ছিল। আওয়ামী লীগের শক্তি বেশি ছিল, আওয়ামী লীগ 17 বছর পেরেছে। মানে এদের কেউই ফেরেস্তা এবং কেউই যে শয়তান সেরকম না। চেষ্টাটা হচ্ছে ক্ষমতা দখলে রাখার একটা চেষ্টা, এবং সেই চেষ্টা এরশাদ, যদি আমি আমার জীবদ্দশা যদি বলে থাকি, যেমন ধরেন আমার যখন থেকে দেখা যায় এরশাদ চেষ্টা করছিলেন ক্ষমতায় বসে থাকতে, পারেন নাই,
তাকে উচ্ছেদ করেছে জনতা। তারপরে বিএনপি এসেছে, বিএনপি এসে মাগুরা করেছে, 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে, চেষ্টা করেছে, টিকতে পারেনি। আওয়ামী লীগ এসেছে, আওয়ামী লীগ কোনো একটা কারণে একবার ছেড়ে দিয়েছিল, ভদ্রভাবে ছেড়ে দিয়েছে তারা 96 এর ক্ষমতায় আসার পরে। পরের বার এই কি বলে আবার বিএনপি জামাত জোট এসেছেন, তারা এসে চেষ্টা করেছেন আবার থেকে যেতে, আওয়ামী লীগ তাকে উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ চেষ্টা করেছে থেকে যেতে, দীর্ঘদিন চেষ্টা করেছে, পেরেছে 17 বছর। তারপরে যেটা হয়েছে এখন অবশ্যম্ভাবী ভাবে পারে নাই। সুতরাং যে এই 17 বছর আপনারা দুজকে ছিলেন, এর আগে বেহেস্তে ছিলেন, এইগুলো হচ্ছে এক ধরনের আমি বলবো যে হয়তো অতীতটা আমরা খুব সহজে মনে করতে পারছি না। এটা হচ্ছে এক। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনে এবারের অংশগ্রহণের বিষয়টা, আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের অংশগ্রহণটা পর্যাপ্ত পরিমাণ হয় নাই, এবং এটা না হওয়ার পিছনে খুব স্বাভাবিক কারণ হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা অনেক আসনে হয় নাই, যার কারণে এটা সম্ভব, মানে লোকজনের উৎসাহ এত ছিল না। ঠিক যে কারণে এর আগে দুটো নির্বাচনে আপনি যদি দেখেন মানে এই যে 23 সালে সম্ভবত নির্বাচন হলো, এর আগে 24 সংসদ নির্বাচন আওয়ামী লীগ এককভাবে করলো, 24 লোকজন যায়নি, কারণ লোকজন জানে ওইখানে কি হবে, 24 একতরফা একটা নির্বাচন হবে। এবারেরটা এটা একটা কারণ ছিল। দ্বিতীয় হচ্ছে যে নিরাপত্তা ঝুঁকির কারণে আপনি দেখবেন যে সকালের দিকে প্রায় ভোট সেন্টার, বিশেষ করে নাগরিক ভোট সেন্টার, শহর ভোট সেন্টার গুলো খালি ছিল। কারণ এর আগের 2 দিন 3 দিন ধরে অনলাইনে, বিশেষ করে ভোটের আগের দিন লাইলাতুল গুজবের রাত যেটাকে বলা হয়, যে পরিমাণ ভিডিও লিক হয়েছে, এখানে মারা হচ্ছে, এখানে দৌড়ানো হচ্ছে, ও টাকা দিতে গিয়ে ধরা পড়েছে, এটা একটা আশঙ্কা থাকে। যেটা হয় ধরেন আমার আপনার মতো শান্তিপ্রিয় লোকজন সকালে উঠে ডিসিশন নিতে পারে না যে ভাই কি হবে, কালকে রাতে এত মারামারি দেখলাম, ভোট আদৌ দিতে যাব কি না। এই দুটো কারণে সকালের দিকে লোক ছিল না, এবং আওয়ামী লীগ না থাকার কারণে অধিকাংশ আওয়ামী লীগ সমর্থকরা এখানে ভোট দিতে যান নাই। তারপরে যতটুকু লোক হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা দুটো কারণ। এক হচ্ছে যে জামাতে ইসলামী এবং তাদের যে জোটটা আছেন, তারা প্রচন্ড পরিশ্রম করেছেন, তারা প্রচন্ডভাবে ভোটারদেরকে নিতে চেয়েছেন তাদের পক্ষে, এক। এবং সেটা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে কিছু লোকজন, আমি বলবো যে তাদেরকে ঠেকানোর জন্য গিয়ে, মানে বিএনপির পক্ষে বা তাদের প্রতিদ্বন্দ্বীদের পক্ষে ভোট দেওয়ার জন্য গিয়েছেন, এই জন্য কিছু লোকজন হয়েছেন। আমি একটু পরিসংখ্যানও একটু জানাতে চাই যে 243 আসনে গণভোটের হার সংখ্যা যেটি বলা হচ্ছে 72,91,000, আমি পুরোটা পড়ছি না, এবং অন্যদিকে না ভোটের সংখ্যা 38,000, এবং সব মিলিয়ে 243টি আসনে মোট গণভোটের সংখ্যা দাঁড়ায় 1,11,00,000 মতো, এবং মোট ভোটারের সংখ্যা কিন্তু আবার যে বলা হচ্ছে 12,77,00,000। সেই হিসেবে 243টি কেন্দ্রে গণভোট পড়েছে মোট ভোটের 8.74%, এবং কিন্তু নির্বাচন কমিশন থেকে ঘোষণা দিয়েছে 60%। হাসান ফেরদৌস, হিসেবগুলো কি গরমিল, না আপনি কি বলবেন 60%ই সব জায়গায় ভোট পড়েছে? কারণ আমরা বিভিন্ন জায়গায় যে ভোট কত শতাংশ পড়েছে সেই হিসাবটি স্পষ্টভাবে এখনো কোথাও কনফিডেন্টলি বলেনি না, কারণ যেহেতু ভোট গণনা এখনো শেষ হয়নি, তো এখনো ব্যালট ভোট বলা হচ্ছে, যে কারণে জামাত যেটা অভিযোগ করেছে, তারা বলছে আমাদের কাছে কাগজ পেয়েছি, রেজাল্ট পাচ্ছি না কেন, কারণ ব্যালট ভোট এখনো গোনা হয়নি বলে অনেক ক্ষেত্রে গোনা শেষ হয়নি। কমিশন জানাচ্ছে রাফলি 61% ভোট পড়েছে। আমি সেটাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। এই কমিশনকে আমি অবিশ্বাস করব এমন কোনো স্পষ্ট কোনো কারণ আমার কাছে নেই। 2 নম্বর, এর আগে নির্বাচনে কত ভোট পড়েছে? 1991 কত ভোট পড়েছিল? 55.40% ভোট পড়েছিল। সবচেয়ে ডেমোক্রেটিক ইলেকশন বলি কোনটাকে আমরা? 91-এর কথা বলি আমরা, কেয়ারটেকার গভর্নমেন্টের 55.4% ভোট পড়েছে। এবারে আমরা 61% ভোট পাচ্ছি আমরা। আমাদের ভোট কখনই 70% ক্রস করে না, আমাদের ভোট রাফলি বিটুইন 50 and 60 করে। এবারে তাই হয়েছে। এবারে যুক্তি হয়েছে আর কি, এবারে নির্বাচনের আগে এবং পরে সব মিলে 5 দিন ছুটি, এবং লোকজন শহর ছেড়ে গ্রামে গেছে ঈদের ছুটি ভোগ করতে, ভোট দিতে নয়। ইট ওয়াজ এ বিগ মিস্টেক সরকারের। এই বাড়তি ছুটি দেওয়াটা ওয়াজ নট ভেরি ওয়াইজ। লোকে সুযোগটা গ্রহণ করেছে, ছুটি ভোগ করেছে, কেউ কেউ ভোটও হয়তো দিয়েছে, ধরে নিচ্ছি আমি। তোমাকে আমি একটু আগে বললাম সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে গোপালগঞ্জ। ঘুরে ফিরে তো আমরা বলছি যে আওয়ামী লীগের ভোট কোথায় গেল। গোপালগঞ্জে অলমোস্ট
50% ভোট পড়েছে, লোকে ভোট বয়কট করেনি, ভোট হয়েছে। আমার প্রশ্নটি কিন্তু এটি ছিল না, আমি 60% কিংবা 50% কম বলছি না, আমি বলছি শতাংশের হিসাবে একটু গরমিল আছে যেটি নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে। না, আমি বলছি এটা অপূর্ণ হিসাবটা পেয়েছি আমরা, কিন্তু আমার কোনো কারণ নেই নির্বাচন কমিশনকে অবিশ্বাস করবার, আচ্ছা, আমি এটা বলছি। ঠিক আছে, জি। ওরা আমাকে যদি বলে এই জিতেছে, কাউন্টার করার কোনো আর্গুমেন্ট আমার কাছে নেই, কোনো অস্ত্র আমার কাছে নেই, কোনো তথ্য আমার কাছে নেই, আমি নির্বাচন কমিশনকে গ্রহণ করি, মানি এরা এই তথ্যটা দিচ্ছে আমার, আদারওয়াইজ পুরো ব্যাপারটাই তো ফালতু আমার জন্য হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আর সেজান ভাই, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই নির্বাচন গণতান্ত্রিক পথকে কতটুকু সুসংহত কিংবা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে? না, ওটাই তো আমাদের আশাবাদ এখন। এই মুহূর্তে এটা খুব জরুরি ছিল, যেটা আরিফও বললেন এবং হাসান ভাইও প্রথম দিকে যে পয়েন্টটাতে গুরুত্ব দিলেন, যে একটা স্টেপ তো আগানো। আর তার আগে কিন্তু ওই ফুটনোটটা আমি খুব গুরুত্বের সাথে দেব, যে এই 1.5 বছরে মানুষের তো নাভিশ্বাস উঠে গেছিল। 17 বছরের আমরা যেমন দুর্নাম করতে গিয়ে আপনার মুখে ফেনা তুলছে কেউ কেউ, এই 1.5 বছরে মুখে ফেনা তুলতে হয় না, জনগণের মুখে ফেনা উঠে গিয়েছিল। মানুষের নিরাপত্তা নেই, মানুষের চাঁদাবাজি, একেবারে নিজেদের পরিবারের মানুষরা পর্যন্ত আক্রান্ত। আমরা জানি যে তারা বাজার করতে যেতে ভয় পায় যে রাস্তায় ছিনতাই হয়ে যাবে, নিজের বাড়িতে এসে ডাকাতি করে যাচ্ছে, কোনো কমপ্লেন করার উপায় নেই, এরকম লেভেলে চলে গেছিল। মবের কথা বাদই দিলাম, সেগুলো না হয় পলিটিক্যাল মোটিভেশন থেকে, অন্য নানান রকমের যতই দোষ দেয়া হোক, এই মানে অতিষ্ঠ পরিবেশ থেকে একটা সুস্থতার দিকে আসাটা খুব দরকার ছিল। সে কারণে ভোটটা, এখন ভোটের আমি পার্সেন্টেজ এখনো জানি না, আমার দেখা বিভিন্ন পত্রপত্রিকায়, ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে, সেখানে আমি 47.8% ভোট হয়েছে বলেছে। 61% আমি এখনো দেখিনি, সেটা বোধ হয় আমার নির্বাচন কমিশনের কারোর দাবি এটা হতে পারে, এবং সেটা যদি হয় তাহলে হবে। আমার তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস আমার কাছে স্ট্যাটিস্টিক্যালি আমি যেটা দেখি, যে বাংলাদেশের ভোটার সংখ্যার দিক থেকে এই যে 12 কোটি আমরা বলছি, এর মধ্যে কিন্তু মানে 5.6 কোটি একেবারে তরুণ ভোটার, 18 থেকে 37 বছর বয়সী হলো 5.6, প্রায় 6 কোটির মতো মানুষ। এটা আমাদের 44% মানে ভোটার সংখ্যার 44%। এটা একটা দুর্দান্ত ব্যাপার। তা আমরা যে এই যে আমরা যে নতুন প্রজন্ম নিয়ে যে আমরা আশাহত হই যে না, এরা মনে হয় রাইট পথে নাই, আজকে জামাতকে ভোট না দিয়ে, সেটা বিএনপি হোক, বিএনপিতে এই তরুণ প্রজন্মকে কিন্তু আমাদের অস্বীকার করা যাবে না। তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, এবং একটা কথা আমি আগেও লিখেছিলাম, যেদিন তারেক যে বাংলাদেশে এসে একটা বক্তৃতা দিলেন, এবং সেই কি বলে জনসংখ্যা নিয়ে নানা বিতর্ক হচ্ছে, সেটাই আমি যাচ্ছি না। তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। এই কথাটা তার একটা ম্যাচুরিটির লক্ষণ। এখন আমাদের দেশে নতুন রাজনীতিবিদ, আমি যখন সজীবদের জয়ের বক্তৃতা শুনছি, তখনও আমিও আশাবাদী হচ্ছি যে এদের আমি দেখেছি, তো আমাদের তরুণ বয়স থেকে দেখেছি, তাদের অনেকটা তরুণ বয়সেও আমরা দেখেছি। এই যে তাদের মধ্যে ম্যাচুরিটি তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার পেছনে কিন্তু আমাদের জনগণের মধ্যে যে এক ধরনের সচেতনতা, সেটাও তৈরি হচ্ছে, তার একটা প্রতিক্রিয়া। তো আমরা শুধু নেগেটিভ দেখবো না। আমাদের 73% মানুষ শরিয়া আইন চায়, তার কারণ হলো যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যত শিক্ষা নেই না কেন, দিন শেষে আমরা মনে করছি যে আমার ধর্মটাই আসল, এটার বাইরে আর কিছু নাই। পৃথিবীর অন্য ধর্মগুলোর সাথে আবার ইসলাম ধর্মের এই জায়গাটায় একটা একেবারে ডিস্টিংক্ট পার্থক্য আছে, কিন্তু সেটা হলো একেবারে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়া এবং ক্ষমতা দখল, সেটাও আছে। তাহলে সেইটার যদি একটা রীতিমতো রাজনৈতিক তাফসির করে একটি দল হয়, সেই দলটি কতটা আমাদের গণতান্ত্রিক চর্চায় ভূমিকা রাখবে, এইটা বলাটা কি অগণতান্ত্রিক? আমি মনে করি না। আমি মনে করি যে একজনও যদি দাঁড়ায় সত্যের পক্ষে, হোয়াট ইজ রাইট, সেটাই গণতন্ত্রের জন্য বরং। এই জন্যই আমি গণতন্ত্রের ফ্যালাসিটাকে এত গুরুত্ব দিই, যে শুধু বেশিরভাগ সংখ্যক মানুষ বললেই কোনো কিছু ঠিক হয় না, এটা বুঝতে হবে আমাদেরকে।
মেজরিটি মাস্ট বি গ্রান্টেড না, মেজরিটি রাইট কিনা, মেজরিটি যে পথ, এই জন্য পলিটিক্যাল ফিলসফি আছে। শুধু পলিটিক্স করলে হবে না, আমি মেজরিটিকে নিয়ে দাঁড়ালাম এবং রাষ্ট্র ক্ষমতা নিলাম, সেটা গণতন্ত্র না। সেটা গণতন্ত্রের ডেফিনেশন যে মেজরিটি বললেই গণতন্ত্র হতে পারে, কিন্তু ওই ফ্যালাসিটাকে না মেনে গণতন্ত্র হয় না। পৃথিবীর সব জায়গার গণতন্ত্রের ইতিহাসে আমি মানে হাসান ভাইয়ের জ্ঞান প্রজ্ঞা নিয়ে আমার তো কোনো প্রশ্ন না, তিনিও জানেন। সমাজতন্ত্রকে আমি বলছি যে হ্যাঁ, সমাজতন্ত্রকে তারা ধর্মের পর্যায়ে নিয়ে গেছে, লক্ষ্য করেন। তারপরেও আপনি সমালোচনা করতে পারেন। এখন ধর্মকেতে আমরা সমালোচনা করতে পারবো না এই কারণেই যে আপনার কনস্টিটিউশনটা তো একেবারে ডিভাইন। সেই আমরা কি তাহলে 1400 সেই মধ্যযুগের ওই বিতর্কে এখন আমাদের যেতে হবে? চার্চ ভার্সাস স্টেটের বিতর্কে যেতে হবে? তাহলে আমাদের প্রোগ্রেসটা কোথায় হলো? এটা যদি বুদ্ধিজীবীরা না বলে, প্রোগ্রেস তো হয়নি, আনফরচুনেটলি প্রোগ্রেস তো হয়নি, সেটা সহমত হয়নি আনফরচুনেটলি। সহমত হতে পারে, কিন্তু ওই বিতর্কটা আনতে হবে। যেমন 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 ধান বুনবেন তেমনই তো ফসল হবে নাকি? এই ধান তো বুনেছি ভাই আমরা, এটা হ্যাঁ। আমাদেরই ধান। সেটাই আমার বক্তব্য, যে এই ধান বোনাগুলোর মধ্যে থেকে দুই একজন ধানগুলো কাটার চেষ্টা করছে, অন্তত একটু সাপোর্টটা দেয়। কিন্তু অধিকারটাকে অস্বীকার করা যাবে না। অধিকারটাকেও, আমি ধর্ম চর্চা করব, অধিকারটা করার অধিকার আমার নেই, যেটা আপনি শুরুতে বললেন। না, ধর্ম চর্চা অধিকার সবার থাকুক, আমি সেটা ঠিকঠাক আপনি বললেন না, 73% আইনে শাসন চায়, ধর্ম পালনের কথা বলছি না তারা, তারা আইনে শাসন চায়। শাসনটা কোত্থেকে আসে? যখন রাষ্ট্র ব্যবস্থায় আইনের প্রয়োগটা হয়। তার মানে 73% লোক চাইছে এই আইনটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হোক। আপনি আমি না বলার কে? আপনি বলুন, আমি না বলি। না বলার এটাই যে তাহলে আসলে ধর্মটা কি, এইটা নিয়েই বললাম, ধর্ম ইজ এন আইডিওলজি, ধর্ম ইজ এন আইডিওলজি, ফাইট ইট উইথ এ বেটার আইডিওলজি। সে কারণে তো আমরা ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের কথা বলি, দ্যাটস এ বেটার আইডিওলজি। তাহলে হারছি কেন আমরা? হেরে যাচ্ছি আমরা। আপনার আমেরিকা, লুক এট দিস কান্ট্রি। সেটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা, কিন্তু একই জিনিস। সে কারণেই তো আমরা ভালো আইডিওলজির কথা বলছি, যেটা ধর্ম নিরপেক্ষ আইডিওলজি। না, কিন্তু আপনি বলছেন তো, আপনি জুলাই এই সনদে ধর্ম নিরপেক্ষতা তুলে দিলেন। আপনি কিভাবে দাবি করেন যে আপনি দেশের আরেকটা ভালো করতে চাচ্ছেন? আমি এই কথা, ভালো এলিমেন্টসটাই সরিয়ে দিলেন, ভালো এলিমেন্টসটা সরিয়ে দিয়ে পথ করে দিলেন যে যাতে আরো জগদ্দল পাথর ধর্মের নামে হতে পারে। তাহলে আপনি ভালো। আনফরচুনেটলি বাংলাদেশের বৃহদাংশ মানুষ ধর্মকে এমব্রেস করেছে। কারণটা কি? এই কালচারটাই কাল্টিভেট করেছি আমরা। এই কালচারটাই আমার কালচার হয়ে দাঁড়িয়েছে। এই কালচারটাকে আমরা প্রসারিত করেছি। আপনি ঢাকার রাস্তায় যান না কেন, যে কোনো মিটিং এ ছবি দেখুন না কেন, আমাদের মেয়েদেরকে দেখেছেন, পোশাক দেখেছেন, কি পোশাক তারা পরে? আমি আবার আসবো দুজনের কাছে, একটু আমি আরিফ ভাইয়ের কাছে যাই। হাসান ভাইয়ের সাথে আমার বক্তব্যটা কোনো দ্বিমত নাই, পথটা খালি আমরা কোন দিকে যেতে চাচ্ছি সেটাই আলাদা। সেটা হলো যে যখন ধরেন 1952 সাল ভাষা আন্দোলন হচ্ছে, অথবা 71 সাল স্বাধীনতার আন্দোলন হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের ধর্ম পালনের সংখ্যা কম ছিল না, ধার্মিকের সংখ্যা কম ছিল না। সমস্যাটা কোথায় তৈরি হলো? যখন আপনি ধর্ম পালনকে জানেন যে এই একটা জায়গায় মানুষ দুর্বল, ওটাকে নিয়ে আসা শুরু করলেন রাজনীতির মধ্যে। সেই তর্ক করছি, সেই তর্ক সবাই জানি আমরা। ধর্মটাকে ব্যবহার করা হয় অ্যাজ লেজিটিমাইজিং এজেন্ট। এই নিয়ে আমি বিস্তর লিখেছি ভাই, পড়লে আমি একটু পরে আবার আসছি দুজনের কাছে। একটু আরিফ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আজকের নির্বাচন এবং আগামীর বাংলাদেশ, সেটাকে আপনি কিভাবে যোগসূত্র স্থাপন করবেন? এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এবং এই কন্টিনিউয়াস প্রক্রিয়ায় এখন যারা নতুন সরকার গঠন করবেন তারা যদি ভালো কাজ করেন তাহলে বাংলাদেশ ভালোর দিকে যাবে, যদি ভালো কাজ করতে না পারেন তাহলে খারাপের দিকে যাবে। ইমিডিয়েট সরকার যেটা আসছেন, ধরে নিয়েছি যে বিএনপি এককভাবেই আসছেন এখন পর্যন্ত ফলাফল যেটা, সেক্ষেত্রে তাদের অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ আছে। এখন এই চ্যালেঞ্জগুলো, একটা তো অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জ, দ্বিতীয় একটু আগে যেটা সেজাম ভাই বলছিলেন যে
তরুণ ভোটার যেরকম বেশি, এর মানে হচ্ছে তরুণ জনসংখ্যা বেশি, এদের কর্মসংস্থান একটা বিগ ইস্যু। আপনি যদি এদেরকে কাজ দিতে না পারেন, এরা বাইরে মববাজি করবেই। মানে যারা মববাজি করে, আপনি যদি তাদের প্রোফাইলিং দেখেন, এদের কোনো কাজকর্ম নাই, এদের কোনো লেখাপড়া নাই, এদের মানে কিছুই করা নাই, এদের ভবিষ্যৎ অন্ধকার। এবং যখনই ভবিষ্যৎ অন্ধকার হবে, তারা, আপনি সেটাকে মব, পলিটিক্যাল ফরম্যাটে মব বলেন বা রাতের চিন্তায় বলেন, হাইজ্যাক বলেন, চাঁদাবাজি বলেন, কোনো না কোনো ফর্মে করবে। এই দুটো জিনিস যদি ইমিডিয়েটলি ট্যাকল করা না যায়, অর্থনীতি বিশেষ করে যদি এক ধরনের উত্তরণের চেষ্টা না হয়, তাহলে আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আর কি। আইন শৃঙ্খলার উন্নতি শুধুমাত্র যে আপনি পুলিশ দিয়ে করতে পারবেন সেটা সম্ভব না, এটার সাথে এই যে এক্সটার্নাল ফ্যাক্টর গুলো বা অন্যান্য যে জিনিসগুলো দিয়ে এটাকে মিনিমাইজ করা যাবে, সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা তো অবশ্যই অনেক ভালো করতেই হবে। একটা জিনিস হচ্ছে রাজনৈতিক একটা ঝুঁকি আছে, কারণ যারা বিরোধী দলে গেছে, এখানের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল শক্তি আছে। এর বাইরে আওয়ামী লীগ সহ যে অংশটুকু এখনো পর্যন্ত রাজনীতিতে সক্রিয় না, গত 2 বছর ধরে, তাদের সক্রিয়তার একটা ব্যাপার আসবে, রাজনৈতিক অস্থিরতাটাও বাড়বে। সবকিছু মিলিয়ে আগামী সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো তারা কতটুকু মুনশিয়ানার সাথে মোকাবেলা করতে পারবেন, সেটার উপর নির্ভর করবে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে। কিন্তু এই কাজগুলো কি মুহূর্তে যে সহজ? খুব, হ্যাঁ। না, এগুলো অবশ্যই সহজ না, এবং এই জিনিসগুলা খুব যে এক ধরনের কি বলা যায় প্রস্তুতি আছে যারা সরকারে আসছেন, সেটা আমার কাছে মনে হয় নাই। সুতরাং তারা যত দ্রুত নিজেদেরকে গুছিয়ে ফেলতে পারবেন এবং প্রস্তুতি নিয়ে তারা অ্যাকশনে নামতে পারবেন, তত ভালো হবে। এই যে বর্তমানে যে সরকারটা আছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, আপনি দেখবেন তাদের মুশকিলটা তো এখানে, তারা কিন্তু প্রফেশনালি দেখবেন বা তাদের জীবনের যে অর্জনগুলো দেখবেন কিন্তু অসাধারণ, কিন্তু এখানে তারা সেই প্রত্যাশা আমাদের মেটাতে পারেন নাই। কারণ এক, তাদের কোনো প্রস্তুতি ছিল না কখনোই যে তারা রাষ্ট্র বা সরকার চালনা করবেন, এখানে এসেছেন। দ্বিতীয় হচ্ছে এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলো তাদেরকে কোনো শান্তি দেয় নাই। দিনে রাতে 24 ঘন্টা ঢাকা শহরের 60% রাস্তা ব্লক, কোথাও না কোথাও কেউ না কেউ একটা মারামারি করছে, একটা আন্দোলন হচ্ছে, একটা কিছু না কিছু হচ্ছে। সো এই জিনিসগুলো নতুন সরকার, যেহেতু পলিটিক্যাল সরকার, তারা আশা করছি যে ব্যাটার সামলাবেন, এবং সেটা সামলাতে পারলে হয়তো আমরা মোটামুটি দেশটাকে নিয়ে আরো 2-1 ধাপে এগোতে পারবো আর কি। বেসিক খুব বড় একটা পরিবর্তন আশা করে লাভ নাই, কারণ এই নির্বাচন সেরকম কোনো আবেগ আক্রান্ত নির্বাচন না। এটা ইটস মানে আমি যদি বলি যে নেসেসিটি, প্রয়োজনের নির্বাচন, সময়ের প্রয়োজনে এই নির্বাচনটা অবধারিত ছিল, জরুরি ছিল, সেটা হয়েছে। নতুন সরকার এসে চেষ্টা করে দেখুক। আরিফ ভাই, এখানে আপনার শেষের অংশ থেকে আমি একটু প্রশ্ন করতে চাই। আবেগের জায়গাটি, যারা জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের সাথে আমি যখন কথা বলেছি, তাদের সাথে এই নির্বাচনে আবেগটি জড়িয়ে আছে। হাসান ভাই যখন বলছিলেন যে 30% জামাতকে ভোট দিয়েছে, আমি সেই 30%-এর মধ্যে এটুকু বলতে চাই, পুরোটাই জামাতের ভোট নয়। আমি অনেককেই চিনি যারা কোনোদিন জামাতকে ভোট দেয়নি, এবার তারা একটি কারণে ভোট দিয়েছে, কারণ তারা জুলাইয়ের আন্দোলনের সাথে যুক্ত ছিল, এনটি আওয়ামী লীগ এই মনোভাব ছিল, এবং সেখান থেকে তারা এনসিপি কিংবা জামাতকে তারা অনেকে বেছে নিয়েছেন। এটি জামাতের আদর্শে বিশ্বাসী হয়ে যে ভোট দিয়েছেন তা নয়। সে তো আরিফ ভাই, আমি একটু জানতে চাই, কিছু মানুষের তো মনে করে যে এটি আবেগ। হাসান ভাইও খুব সুন্দর উচ্ছ্বাস নিয়ে বলছিলেন, যেটি আপনি মিস করেছেন শুরুর দিকে, যেটি আমাদের বিজয়। তো সেক্ষেত্রে আপনি সেই আবেগকে কেন বলবেন যে এটি আবেগ নয়, নেসেসিটি? না, সেটা দুটো জিনিস। নির্বাচন হওয়াটা হচ্ছে এক ধরনের আবেগ, আচ্ছা। এই আবেগ বলেন বা যাই বলেন। আমি বলছি যে এটা এমন না, ধরেন আমি যদি 70-এর নির্বাচনের কথা বলি, মানে যেটা যদিও আমরা দেখি নাই, কিন্তু ধরেন 91-এর নির্বাচনটা আমার মনে আছে, তখন আমাদের আবেগটা হচ্ছিল কি, এরশাদকে ফেলে দিয়েছি, এখন দেশটা একটা বিশাল ভালো জায়গায় যাবে, সংসদীয় গণতন্ত্র আসবে। আমরা তখন অনেক মানে এটা জানি না, কারণ আমাদের বড় হওয়াটা এরশাদ পিরিয়ডে। সো যে সংসদীয় গণতন্ত্র কি, যেমন আমাকে আমার এক সিনিয়র আঙ্কেল চাচা বুঝালেন যে এটা সবচেয়ে ভালো, এটা করাপশন থাকবে না, সংসদ হলে জবাব দিয়ে হয়, কারণ এরশাদের সময় তো আমরা এগুলো দেখিনি। তো আমাদের খুব একটা আশা ছিল যে দেশটা মধ্যে কোথাও একটা যাবে। আমি বলছি না যে 91-এর পরে দেশ পিছিয়ে গেছে বা কিছু, এক ধরনের ডেফিনেটলি আমরা প্রতি দশকে উন্নতি করেছি, কিছু না কিছু করেছি, কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা তো মানে ওই সময় যে নির্বাচন হবে, আমার কাছে এবারে নির্বাচনে যে জিনিসটা মনে হচ্ছে, এবারে নির্বাচনটা অনেকটা বরঞ্চ হাফ ছেড়ে দেওয়ার মতো, যে ভাই আর এরা পারতেছে না, বাদ দিয়ে একটা ইলেকশন করে নিয়ে আয়, বিএনপি কে ক্ষমতায় আনতে হবে, সেই আবেগ ইমোশন। আমি অন্তত পক্ষে আমার ভোটারদের মধ্যে প্রচুর বিএনপি ভোটারকে আমি দেখিনি। তারা ভাবছেন নির্বাচন হওয়া উচিত, তাদের মধ্যে আপনি ঠিকই বলেছেন, কেউ মনে করেছেন জামাত আসলে ভালো হবে, জামাতকে ভোট দিতে গিয়েছেন, কেউ মনে করছেন বিএনপি আসলে ভালো হবে, এবং উল্টোটাও আছে যে বিএনপি কে ঠেকাতে জামাতকে ভোট দেওয়া, জামাতকে ঠেকাতে বিএনপি কে ভোট দেওয়া, এটা ভেরি অবভিয়াস প্র্যাকটিস, এটা আছে। তো আমি বলছি যে খুব বিশাল প্রত্যাশা
এই সরকারের উপরে কেউ করছেন না, কিন্তু মানে বেয়ার মিনিমাম গভর্নেন্সটা আশা করা হয়, এবং এটাই জরুরি। আইন শৃঙ্খলার কিছু উন্নতি, নারীদের নিরাপত্তার অবস্থা খুবই সিরিয়াস, খারাপ। নারীদের কথা বলবো কেন, শিক্ষকদের অবস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে এখন যে কেউ গিয়ে দুটো চড় মেরে দিতে পারে। এই যে অবস্থাগুলো, এইগুলা থেকে বেরিয়ে আসা। আর আপনি যেটা বলেছেন যে যারা জুলাইতে সম্পৃক্ত ছিলেন, মানে একেবারে রাস্তায় আন্দোলন করেছেন, এটা হচ্ছে আমাদের তরুণ সমাজ মূলত, এটা তাদের ইমোশনের সাথে থাকবে। এটা ধরেন আপনি যদি আমাদের আগের প্রজন্মে দেখেন, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা কিন্তু ওইটাকে ধারণ করেন, ওই প্রসেসের ভিতর দিয়ে তারা গিয়েছেন। আমরা যারা ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় মোটামুটি সক্রিয় ছিলাম, রাজপথে ছিলাম, আমরা কিন্তু ওটাকে ওন করি। মানে এখন কোথায় এরশাদ, কোথায় জাতীয় পার্টি, কিন্তু ওইটা ওন করি। এই প্রজন্ম কিন্তু জুলাইকে ওন করবে, এটা আপনি এবং এটা তো আরো অনেক বেশি রক্তস্নাত, এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই, তাদের সেই ইমোশন থাকবেই। কিন্তু নির্বাচন কেন্দ্রিক ইমোশন নাই, আমি সেটার কথা বলছি, যে খুব মহাপ্রত্যাশা কেউ তারেক রহমানের কাছে করবেন, এটা আমার পরিচিত কারোর মধ্যে আমি দেখিনি। খুব সুন্দর বিশ্লেষণ। হাসান ভাই, আপনার কাছে জানতে চাই, আপনার সাথে আমার অনেক কথা হয়েছে, এই তরুণ প্রজন্মের কথা, অনেক বিতর্কও হয়েছে, নানা সময়ে অনেক বিষয়ে মিল হয়নি। এই ভোটের ফলে আপনার কি মনে হয় যে জুলাইয়ে যারা একদম সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে একদম জনগণ ভালোবেসে মানে ইয়েতে পাঠাচ্ছে, সংসদে পাঠাচ্ছে, সেরকম তো আমরা দেখিনি। এস্টাবলিশড যে রাজনীতি, সেটির বিরুদ্ধে যে তরুণ প্রজন্ম ছিল, তারাই তো ক্ষমতায় আসলো। ভাই, ভোটটা, রাজনীতিটা পোয়েট্রি নয়, রাজনীতিটা প্রোজ। আমাদের মামদানি যেমন বলেছে, আমরা ক্যাম্পেইন করি প্রোজে, শাসন করি, ক্যাম্পেইন করি পোয়েট্রিতে, শাসন করি প্রোজে। ইলেকশনটা হচ্ছে টাকার খেলা, অর্থ এবং পেশি। তরুণরা পারলো না কেন? যারা মনে করা যাক তসলিম যারা মেয়েটি, তাকে ক্রাউড ফান্ডিং দিয়ে নির্বাচন করতে হয়েছে। সে কি করে ফাইট করবে? মনে করা যাক কি নাম, শামশেরের প্রিন্স শামশেরের ছেলের সাথে ফাইট করবে কি করে সে? নির্বাচনটা এখনো তো অর্থ নির্ভর, পেশি নির্ভর। ফলে তরুণরা, তারপরে ছজন যে জিতে এসছে এনসিপি, অবিশ্বাস্য মনে হচ্ছে আমাকে। আমি ভেবেছিলাম দুজনও জিতবে না, জিতেছে। অবশ্যই জামাতের সঙ্গে হাত মিলিয়ে করেছে। এবারে নির্বাচনের মজার দিকগুলি হচ্ছে, কয়েকটা বেশ ইন্টারেস্টিং দিকগুলি আছে। রাফলি 56 জন আগের এমপি, 56 জন আগে ছিল, নতুন অলমোস্ট হাফ, নতুন যারা নির্বাচন করেনি বা নির্বাচনে আসেনি। নেই কি যেটা আশা করেছিলাম আমি, নারী। জুলাই বিপ্লবের একটা প্রধান শক্তি ছিল নারী। নারী কি চেয়েছিল? কথা বলার অধিকার। নারী চেয়েছিল মুক্তভাবে রাস্তা নামার অধিকার। জুলাইয়ের পরে কি দেখলাম? সব অধিকারগুলি হরণ হয়ে গেল। ফলে যে কথা বলছে আরিফ, আমি তার সঙ্গে একমত না। এর সঙ্গে একটা নীরব আবেগ আছে। নীরব আবেগটা কি? এই যে 1.5 বছরের অরাজকতা, তা আমরা চাই না। 1.5 বছরের অরাজকতা আমরা চাই না। চাই না বলেই ধরা যাক নারীদের ভোট। আমি অঙ্ক আমার কাছে নেই, স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই, কেন জামাত হারলো আলটিমেটলি। হারাই বলছি আমি, কারণ শেষ দিকে তো একটা হাইপ উঠেছিল, জামাত বুঝি ক্ষমতা এসে গেল। সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় যে জামাত কাল কি ক্ষমা চুর। জামাত কেন আসলো না? একটা আনপ্রুভেন ফ্যাক্টর আমার বিবেচনায় নারী ভোট। নারীরা জামাতকে ভোট দেয়নি। ঠিক যেভাবে যেই মুহূর্তে এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হলো, সঙ্গে সঙ্গে দেখলাম কি আমরা প্রায় 200 নারী নেত্রী, এনসিপি নেত্রী দলত্যাগ করলো। দ্যাট ওয়াজ এ ক্লিয়ার রিজেকশন অফ জামাত। কাদের দ্বারা? নারীদের দ্বারা। এবং আমার বিশ্বাস আমাদের রাফলি 49% হচ্ছে গিয়ে নারী ভোটার, যদিও আমার জনসংখ্যা 50-এর বেশি, 49% নারী ভোটার। তারা কাকে ভোট দিয়েছে? যদি এরা মুখেও বলে দেয় জামাতকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস তারা জানে যে জামাতকে ভোট দিলে তারা অধিকার আগাবে না। ফলে তারা আলটিমেটলি, আমার বিশ্বাস, আমি হোপ করি যে তারা বিএনপি কে ভোট দিয়েছে। ফলে আবেগ কাজ করেছে, কিন্তু একটা আবেগ, পরিবর্তনের আকাঙ্ক্ষা কাজ করেছে। যে কথাটা আমি এবং সিজন শুরুতে বললাম, পরিবর্তনের আকাঙ্ক্ষা হবে কিনা পরের কথা, কিন্তু চাই তো এটা। আমরা যা ঘটেছে তা আমরা চাই না। আমরা ভোটের অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আমরা নিরাপত্তা চাই, বৈষম্যহীনতা চাই তো। এটা আবেগ না? এটা আবেগও তো বটে। বলে আবেগ নেই তা না, আবেগ অবশ্যই আছে।
হবে কিনা, দ্যাটস হোল ডিফারেন্ট স্টোরি। সেজান ভাই, আমি উল্টো দিক থেকে প্রশ্নটি করতে চাই। হাসান ভাই বলছিলেন যে জামাতে ইসলাম কেন ক্ষমতায় আসলো না, তার সুন্দর তিনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, কারণ আমার ধারণা ছিল জামায়াতে ইসলাম হয়তো 30 থেকে 35-এর বেশি আসন পাওয়াটা উচিত না, মানে এটা আমার একান্তই মন্তব্য। এবারে প্রেক্ষাপট অন্যরকম, কারণ এবারে সবাই মজা করে বলছিল যে এনসিপি কিংবা জামায়াতে ইসলামের সাথে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও আছে, মানে 3 জন মিলে একসাথে মিলে বিএনপির সাথে লড়াই করেছে, এরকম অনেক ধরনের মন্তব্য আছে। তো জামায়াতে ইসলাম কিভাবে এতগুলো আসন পেল? সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার উত্তরটা কিন্তু সবাই জানেন যে জুলাই আন্দোলনের পর যখন আমরা দেখলাম যে সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে, এমনকি প্রথম সাংবাদিক সম্মেলন আপনারা লক্ষ্য করে দেখেন যে ওই সময় আমাদের আর্মি চিফ তিনি এসে প্রথম দুবার করে যে রাজনৈতিক দলটির নাম বলেছিল সেটা জামায়াত ইসলাম, সেটা কিন্তু বিএনপিও ছিল না। এই যোগসূত্রগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের চিরকালের ব্যাখ্যা ওই ভুল পথেই যাবে। তাহলে প্রথম থেকে এই যে গত 1.5 বছরের সমস্ত কিছু ঘটনা আপনারা জানেন কিনা, আমি কখনো এই প্রশ্নটা তুলি না, কারণ আমি আগে ধরেই নেই যে আমার সাথে যারা তারা আমার চেয়েও বেশি জানে। আমি বলি না যে আপনি এটা জেনে নেন, এটা দেখে নেন, এই প্রপোস্টুরাস ধরনের কথাবার্তা আমি বলি না। আমি ধরে নিছি আপনারা জানেন। কিভাবে জানেন সেটা হলো যে এই 14-15 মাসে বাংলাদেশের এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নেই যেখানে জামাত তাদের প্রতিষ্ঠিত লোকদেরকে নানান জনকে প্রতিস্থাপন করে জায়গা করে দেয়নি। আমরা আমাদের প্রফেশনাল সেক্টর জানি, মেডিকেল সেক্টর জানি, আমরা সাংবাদিক সেক্টর কিছুটা খবর রাখি, আমরা শিল্পী জগতের কিছুটা খবর রাখি। তার উপরেও হলো এই যে আমরা 90-এর যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আরিফের মতো আমার মতো ওই সময়ের, আমরা কিন্তু ওদের ছাত্র সংগঠনের কিভাবে ওরা রাজনীতি করে তার রন্ধে রন্ধে জানি। ওইটা ছাত্রলীগও করে না, ওটা ছাত্র দলও করতে পারে না। ওই জায়গাটায় তারা যে খুঁটিটা এগিয়ে নিয়ে গেছে, ওদের হাতে যে অর্থনৈতিক শক্তিগুলো আছে, কয়টা ইউনিভার্সিটি বাংলাদেশের, প্রাইভেট ইউনিভার্সিটি, হসপিটাল সিস্টেম, তারপর আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা ওন করে, ব্যাংক ওন করে, একটু লক্ষ্য করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। এইভাবে তারা যে রন্ধে রন্ধে ঢুকে গেছে, ওই শক্তিটাকে কিন্তু এখনো আপনি অস্বীকার করতে পারবেন না। তবে আমি আবেগের ব্যাপারে আমি হাসান ভাইয়ের সাথে সহমত। আবেগ কিন্তু কাজ করছে। এই ব্যাপারটা কেন করছে, কিভাবে করছে, এটা নানান রকমের ব্যাখ্যা হতে পারে। একেবারে মানে মানুষ যেমন ধরুন এই যে আমি যদি আরিফের যুক্তিটাও নেই যে মানুষ একেবারে নাভিশ্বাস হয়ে গেছিল, এটা আমার সাথেও মেলে, এবং তার থেকে একটা মুক্তি দরকার, এটা মন্দের ভালো, এই শব্দটা আমিও ব্যবহার করেছি মানে ঠিক আরিফ আসার আগেই, যেটা একটা মন্দের ভালো কিন্তু হলো। তো ওই মন্দের ভালো হতে গেলেও কিন্তু একটা আবেগ কাজ করে। আরেকটা মনে হয় আমার খুব মানে অবজারভেশন, এটা আমি সঠিক নাও হতে পারি, যে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে একসময় আমি প্রচুর গালি খেয়েছি, এমন মানুষরাও আমাকে ফোন করে বলেছে যে আমরা ভুল বুঝেছি, আপনার মতো আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, আমি পাণ্ডিত্যর জন্য বলছি না, আমার প্রেডিকশন প্রথম থেকে একরকম ছিল এবং আমি একচুল নড়িনি, এবং প্রত্যেকটা কথা আমি রেকর্ড করে রেখেছি যে আমি যদি ভুল হই আমি খুশি হব, কিন্তু আমি ভুল হব না, এবং সেটাই হয়েছে। ওই জুলাইয়ের যারা এতটা স্বপ্ন নিয়ে এসেছিল, যে ইনক্লুসিভনেস, এই কথাটা বলে আমি বলতাম যে এই 25টা বছর জীবনের শেষ পর্যায়ে এসে আমরা ধীরে ধীরে কি হলাম, আমার জবই তো এটা, ডাইভার্সিটির ডিন হলাম, রাইট, এন্ড ইন ডাইভার্সিটি এন্ড ইনক্লুসিভনেস ডিন হলাম। অথচ আমাকে ব্যাখ্যা দিতে হতো ইনক্লুসিভনেস মানেটা কি। এই ব্যাখ্যা যাদের কাছে দিয়েছি সেই জুলাই যোদ্ধারাও আজকে কেন বলছে যে এই পরিবর্তনটা দরকার, এই আবেগটাকে আবার আমাদের দাম দিতে হবে। কিন্তু কারণ আমাদের চিন্তায় ভুল হতে পারে, গণতন্ত্রে এটাই তো মজার। একটা দল মনে করতে পারে যে হ্যাঁ, বা এই আমেরিকার পরিবর্তনের জন্য সম্ভবত বাইডেনই শ্রেষ্ঠ ছিল অথবা ট্রাম্পই শ্রেষ্ঠ ছিল। ভুল প্রমাণ হচ্ছে বলেই তো আবার পরিবর্তনটা হয়। তাহলে আমরা যেন
গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে সরকার এলেন বা আজকে যারা হবেন, তারা যেন এই ভুল হলে তা যে পরিবর্তিত হয় এই সত্যটাকে মেনে নেন। এই সত্যটাকে যদি মেনে নিয়ে চর্চাটা করেন তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং আমি 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 একই জিনিস বলি যে জামাতের আজকে এত ভোট পাওয়ার পেছনে এই 15 মাসের যে ভুল হয়েছে, ভুলগুলো শুধু খুঁজে দেখেন। 15 মাসে যে ভুলগুলো হয়েছে সেইটার সুযোগটা নিয়েছে তারা, এবং তার কারণে আজকে এতটা, এমনকি আমরা প্রায় পা পিছলে যাচ্ছিল যে তারা সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রথম দল হিসেবে উঠে আসে কিনা, এই আশঙ্কাটাও কিন্তু এসে গেছিল, যেটা আজকে সাপে বর হয়ে গেল বলা যায় বিএনপির জন্য। এটাও কিন্তু সত্যি কথা। তো জামাতের ওঠা নিয়ে আমরা কিংবা এটাকে ভূমিধস, তাদের মানে ভূমিধস পরাজয় এইভাবে দেখারও কিন্তু কোনো কারণ নেই। আমি তো মনে করি তাদের অনেক বড় একটা বিজয় এটা, যে তারা আজকে স্বাধীন বাংলাদেশে যেখানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, তারা একটা ক্ষমতাশালী শক্তি হিসেবে নিজেদেরকে অন্তত একবার মানুষের মনে সম্ভাবনাকে দিয়েছে। এটাই তাদের বিজয়। 17 থেকে 73 চলে গেছে তারা, 17 থেকে 73 চলে গেছে তারা, এবং রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছে জামাতে ইসলাম, যেভাবে বিরোধী দলে গিয়েছে। এবং আমরা তো আরো আতঙ্কিত ছিলাম, কারণ একটি জায়গায় হয়তো হাসান ভাইয়ের সাথে আমি অনেক যুক্তিতর্ক অনেক কিছু করেছি, কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আমি কখনোই চাইনি বাংলাদেশে একটি স্বাধীন দেশে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা ক্ষমতায় আসুক। সবারই গণতান্ত্রিক চর্চা করার অধিকার আছে, সবারই আমি সবকিছুই মানি, কিন্তু এই জায়গাটিতে আমি আপোষ করতে রাজি না। এটি আমি প্রকাশ্যে সবাইকে বলি, সেটি যেভাবেই হোক। আরিফ ভাই, আমি একটু জানতে চাই যে এই যে আমরা দেখলাম, এবং আমি অনেকের সাথেই কথা বলেছি, জুলাই যোদ্ধা থেকে শুরু করে আমি যেটি কিছুক্ষণ আগেও উদাহরণ হিসেবে নিয়ে এসেছি, তারা যেভাবে ব্যাখ্যা করছে এবারে নির্বাচনকে, এবং জামাতে ইসলাম, এবং খুব মজা করে একটি টার্ম ব্যবহার করা হয় যে এবার মানে সরকার এবং এনসিপি, জামাতে ইসলাম তিনজন মিলে বিএনপির এগেনস্টে লড়াই করেছে। আপনি কতটুকু এটা বিশ্বাস করেন, নাকি এটি আসলে আরেকটা মিথ? না, প্রথম কথা হচ্ছে এনসিপি এবং জামাত ইসলাম তিনজন মিলে হবে কেন? ওরা তো একটা সংগঠনই, মানে একটা জোটের মধ্যে তো আছে। মানে আপনি যদি ওই সংগঠন বললে আবার অনেকে রাগ করবে। একই সংগঠন না হলেও এখন তো প্রকাশ্যে একটা জোটের মধ্যে আছে, সুতরাং তারা একটা রাজনৈতিক শক্তি। তারা একটা রাজনৈতিক শক্তি এবং বিএনপি হচ্ছে আরেকটা রাজনৈতিক শক্তি, তারা দুটোই কম্পিটিটিভ করছে এবং সরকার এখানে আলাদা আছে। সরকারের যে মুশকিলটা তৈরি হচ্ছে, আমরা যেটা সরকার বলতে কি বুঝছি, সরকার বলতে যদি আমরা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝি এবং তার যে মাত্র গুটি কয়েক উপদেষ্টা আছেন তাদেরকে বুঝি, তাহলে কিন্তু হবে না। ধরেন এই যে উপদেষ্টারা, এদের ম্যাক্সিমামের, আমি আগে বলেছি যে এই আমলাতন্ত্রের সাথে যুদ্ধ করার ক্ষমতা তাদের নাই। মানে আমলারা আপনাকে এমন ভাবে পেঁচিয়ে জিনিসগুলো বোঝাবে, আপনার যতই সদিচ্ছা থাকুক, খুব পোড় খাওয়া পলিটিশিয়ান না হলে এদেরকে নিয়ন্ত্রণটা মুশকিল এই শর্ট টাইমে। দ্বিতীয় হচ্ছে সেই আমলাতন্ত্রটা খুব সিস্টেমেটিক্যালি জামাত ইসলাম দখল করেছে, বিএনপি সেটা হয়তো এত দ্রুত করতে পারে নাই। তো যার কারণে ওই আমলা নির্ভর যে সরকার, এটার এই পক্ষপাতিত্বটা অবশ্যই জামাত পাবে, কারণ ওখানে তাদের লোকজন আছে। এই দুটো অ্যাডভান্টেজ তো তারা পেয়েছে। কিন্তু আপনি যেভাবে অবাক হচ্ছেন যে জামাত এত আসন পেল কিভাবে, আমাকে যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে আমি একটু অবাক হয়েছি যে তারা আরো আসন কেন পেল না। আমার একটা ধারণা ছিল যে 100টা আসনে তারা যেতে পারেন। মুশকিলটা হচ্ছে কোথায় জানেন নূপুর, যে আমরা সবকিছু খালি মানুষের কাছে আশা করি, কিন্তু আমরা নিজেদের অংশটুকু করি না এবং ডেলিভার করি না। একটু আগে হাসান ভাই যে কথাটা বলছিলেন যে আমরা বলছি মাদ্রাসা বেড়ে গেছে, ওইটা বেড়ে গেছে, বাড়ালোটা কে? বাড়াইছি তো আমরা, তাই না? আমরা বাড়াবো, আবার আশা করব ওই ছেলের কাছে। আমি আমার গ্রামের কথা যদি বলি, আমার গ্রামের নানা বাড়ির কথা যদি বলি, ছোটবেলা ওইখানে গোটা ইউনিয়নে একটা মাদ্রাসা ছিল, আমরা যেতাম ওইখানের মধ্যে, বছরে একবার ওয়াজ মাহফিল হতো, বিরাট আয়োজন, মেলা হতো, যেতাম, মনে আছে। এখন শুধুমাত্র স্পেসিফিক আমাদের গ্রামে 6টা মাদ্রাসা, এবং এই মাদ্রাসাগুলো কেউ না কেউ ফাইন্যান্স করে, এবং যারা ফাইন্যান্স করে তাদের কোনো বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়ে না। সো এইটার তো তারপরে আমি আশা করব ওই এলাকায় যে কেন তারা একটা ইসলামিক নাম দিয়ে মব করলো, কেন তারা বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলো, এটা হতে পারে না। ওই বাচ্চাটা করবে কি? ও তো শিখছে এটা, তাকে তো শিখিয়েছি আমি, ওইটা আমি তো এক্সপোজ করি না এখানে। জামাত যে পারছে। এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, অনেক কথা আছে যে এই জন্য বিএনপি এবং আপনি দেখেন সমস্যাটা কোথায়, বিএনপি এবং জামাত 25-26 বছর একসাথে ঘর করেছেন তারা, সুতরাং তাদের যে কোর সাপোর্টার, তাদের কাছে কিন্তু এটা কোনো আইডিওলজিক্যাল চ্যালেঞ্জ না।
মানে তারা 26 বছর রাজাকারকে নিয়ে ঘর করেছেন। সুতরাং তারা মানে আমার কাছে বা আপনার কাছে রাজাকার বললে যে একটু শেকই লাগে, এই শেকটা তাদের মধ্যে নাই, তারা অভ্যস্ত। সুতরাং তাদের ভোট কনভার্টেবল, তারা বিএনপি ভোটার জামাতকে দিতে পারবেন, জামাতের ভোটার মানে কোর সাপোর্টাররা বিএনপি কে ভোট দিতে পারবেন। সুতরাং যেহেতু তাদের ওই আদর্শিক দ্বন্দ্বটা নাই, ওই কনফিউশনটা নাই, তাহলে কে বেটার সার্ভ করছে? বাস্তবতা হচ্ছে বিএনপি কে বুঝতে হবে, বিএনপি তৃণমূলে, আমি সিলেটের কথা বলতে পারি, এই যে চাঁদাবাজ 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 বলা হয়েছে, এই ঘটনা কি সবকিছুই কি মিথ, সবকিছুই কি তাদের বিরুদ্ধে অপপ্রচার? তা কিন্তু নয়। তারা তো আওয়ামী লীগের যে লোকাল আনঅফিসিয়াল ইকোনমি চালানোর যে প্রক্রিয়াটা ছিল, এটা তারা দখল করেছেন। করার পাশাপাশি তারা যে কাজটা করেছেন, তারা এটা মানে অনভ্যাসের ফোঁটা চড়চড় করা শুরু করেছে। 17 বছর তারা ছিলেন না, তারা অনেক কিছু ভিজিবল করেছেন। এটা তো মানুষকে আতঙ্কিত করেছে। এই জায়গাটাও কিন্তু অনেকে কিন্তু জামাতের কাছে যে রিফিউজটা পেয়েছে, আমি অনেকটা জানি, যারা বলছে ভাই বিএনপি আসলে তো মাইর দিব, বিএনপি এলে মামলা করব, ও কিন্তু জামাতকে দেখতে পারে না। সামহাও জামাত তার সাথে কানেক্ট করেছে, আরে আমরা আসলে তোমরা নিরাপদে থাকবে, দে গেভ দিস মেসেজ, ডেলিভার করেছে, এবং কন্টিনিউয়াস তারা সেটা প্রচার করেছে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ বলে বলে তারা ওই জায়গায় গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে জামাত ওয়েল ম্যানেজ একটা নির্বাচন করেছে, এবং সেটা ঠিক। আমার জীবদ্দশা তাকে দেখলাম 17 থেকে 3-এ গেল, 3 থেকে এখন এখানে এসেছে। এটা তো কয়েক গুণ অ্যাচিভমেন্ট, আর কি আশা করে ভাই? সামনে হয়তো যদি বিএনপি সুশাসন, ন্যূনতম সুশাসন দিতে ব্যর্থ হয়, তাহলে হয়তো তারা সরকারে যেতে পারে। বাট এই বছর সরকারে যাওয়ার যে হাইপটা ছিল, সেটা হয়তো বাস্তবসম্মত ছিল না। বাট অনেক গুণ ভোট বেড়েছে, অনেক গুণ ভোট বেড়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা উপসংহার নিব, কালকেও আবার আলোচনা হবে, যেহেতু নির্বাচনের চূড়ান্ত ফলাফল হয়তো আগামীকালের মধ্যে আমরা সব কত শতাংশ ভোট সমস্ত হিসেব আমরা পেয়ে যাব অফিসিয়ালি হয়তো। হাসান ভাই, আজকের মতো উপসংহারে কি বলবেন? আমি আবারও বলি, এই নির্বাচনের ভেতর দিয়ে, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে বাংলাদেশ নতুন স্তরে প্রবেশ করলো, সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো। 15 বছরের এবং গত 1.5 বছরের অপচ্ছায়া দূর করার সুযোগ সৃষ্টি হলো। দূর হলো না, কিন্তু দূর করার সুযোগ সৃষ্টি হলো। ছোট্ট একটা এক্সাম্পল দিতে তোমাকে দিই আমি। আমাদের ইতিহাসে কখনোই আমাদের কোনো দল নির্বাচন হারার পরে প্রতিপক্ষকে, যে জিতেছে তাকে ধন্যবাদ জানায় না। এবার জানিয়েছে। প্রধান তিনটি দলই বলেছে ফলাফল তারা মেনে নেবে, তাতে আপত্তি আছে, তাদের কমপ্লেন আছে, কিন্তু তারা মেনে নিচ্ছে। এই যে কালচারের পরিবর্তনটা, এটা আমার কাছে মনে হচ্ছে একটা লিপ, এটা একটা লম্বা একটা লাফ আমার কাছে মনে হচ্ছে। আমি আবারও বলি, গণতন্ত্রের সংস্কৃতি, আর সংস্কৃতি চর্চার ব্যাপার। দীর্ঘদিন ধরে চর্চার ফলে সংস্কৃতি জন্ম হয়। কেমন আমরা সেই পথে, সঠিক পথে এক ধাপ এগুলাম, আমি খুব আশাবাদী। হাসান ভাই, আমার যদিও উপসংহার, তারপরেও আপনার সাথে আমার খুব মানে তর্ক করতে ভালো লাগে। আমার একটা ছোট্ট প্রশ্ন করতেই হয়, সেটি হচ্ছে ধরেন আমি আর আপনি জোট বেঁধে সেজান ভাইকে তাড়িয়ে দিয়ে পরে নির্বাচন করলাম, তখন তো আপনি যদি জয়ী হন, আপনাকে তো আমি শুভেচ্ছা দিবই, কারণ আমাদের যিনি প্রতিপক্ষ ছিলেন সেজান ভাইকে আমরা অলরেডি আউট করে রেখেছি। আমি কাকে তাড়িয়েছি? একটা চোরকে তাড়িয়েছি, একটা দুর্বৃত্তকে তাড়িয়েছি। এই জন্য কান্নার কি কারণ আছে? এত কান্না কেন তার জন্য? একটা চোর পালিয়েছে, একটা খুনি পালিয়েছে, তার জন্য এত কান্না তোমাদের? না, আমি সে কান্না কাচ্ছি না, আমি বলছি যে তখন তো তুমি আমার বলছো। আর আপনার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম হবেই। আমি সেই জায়গাটি থেকে বলছি। এই জন্য সেজান প্রশ্ন ভাই, করছি, এত কান্না কেন, এত দুঃখ কেন? গেছে ভাই, বেঁচে গেছি আমরা। এদেরকে কোনো সেজান ভাই, প্রয়োজন, এই আবর্জনার কোনো প্রয়োজন নেই আমার। নতুন করে গড়তে হবে ওই আবর্জনা বাদ দিয়ে। অবশ্যই সেজান আমাদের ভাই। সবচেয়ে বড় অসুখ কি জানো? শেষ করছি আমি। আমাদের সবচেয়ে বড় অসুখের নাম হচ্ছে আওয়ামী লীগ। সবচেয়ে, বিশেষ করে বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় অসুখের নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ করে করে আমরা, আমিও তো তার মধ্যে পড়ি, ফায়দা নিয়েছি, স্বীকার করতেও ভয় পাই আমরা। বড় অসুখ ধর্ম অসুখ নয়, তার চেয়ে বড় অসুখ আওয়ামী লীগ। সেজান ভাই বলুন। না, এই কি প্রশ্ন ছিল সেটাই ভুলে গেছি। উপসংহারে জাস্ট কারণ আসাদার প্রত্যেকটা কথার আমি জবাব দেওয়ার জন্য একদম নিষ্পিস করছি, কিন্তু দিব না, কারণ কনক্লুশন টানতে হবে। মানে আজকের আমার আজকের মতো, কালকে আবারও কথা হবে। না, আলোচনার কনক্লুশনের মধ্যে দিয়ে দুই একটা জায়গায় আমি কি বলবো, আমার বৈপরীত্যটাকে প্রকাশ করে যাই। সেটা হলো যে না, এটা বাংলাদেশ 2.2 না। আমি কোনো
আমি কোনো মৌলিক কোনো পরিবর্তন দেখি নাই। আমি যা 17 বছরকে যেটাকে স্বৈরাচার হিসেবে চিহ্নিত করেছি, দুর্নীতি, চোর, বাটপার যেটা বললেন চিহ্নিত করেছি, তার প্রত্যেকটা এলিমেন্ট দ্বিগুণ ভাবে আমি দেখেছি এই 15 মাসের মধ্যে। প্রমাণ সহ আমি দিতে পারবো, এবং একেবারে কি বলবো ওটাকে, তথ্য দিয়ে উপাত্ত দিয়ে ক্লিয়ার। কিন্তু সম্ভাবনাকে আমি দেখব। হ্যাঁ, নতুন ভাবে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে এককভাবে আজকে আমরা মনে করি, আমি এভাবে বলতে চাই যে এটা যদি বিএনপি 2.0 হয়, যে 2.0 বাংলাদেশের নতুন স্পিরিটটাকে বুঝতে পারবে, এই নতুন প্রজন্মের স্পিরিটটাকে বুঝতে পারবে, বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো হয়েছে তাতে ভালো উপদেষ্টা নিয়ে তাদেরকে দিয়ে যেন সেই রকম পদক্ষেপ নেওয়া হয় যেটা দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে, বাংলাদেশের মর্যাদা বাড়াবে। এইটা যদি হয়, ওই সম্ভাবনাকে আমি বরং একটা বিরাট গুরুত্ব দেব। কিন্তু ইলেকশন হয়ে এলো বলে এইটাই নতুন বাংলাদেশ 2.0 আমি একদম সেটা মনে করি না। বরং আমাদেরকে এই চাপের মুখেই রাখতে হবে পলিটিশিয়ানদের, যে দেখো তোমরা কিন্তু ওখানে যাওনি, ওটা কিন্তু নতুন কিছু না, বরং নতুন কিছু আনো। নতুন কিছু আনার জন্য আমি যদি আজকে 17 বছর কেন এলো না বলে তোমাকে তোষণ মনে করি, তাহলে এটাও আর একটা তোষণ আপনি করছেন, যারা আসার আগেই তাদেরকে বাংলাদেশ 2.0 দিয়ে দিলেন। এটাও আর একটা তোষণই হবে। তো এই তোষণ কোনোদিন আমাদের ভালো ফল আনবে না। তো আমার কনক্লুশনটা হলো যে হ্যাঁ, যারা এলেন আপনাদের কাছেও আমাদের দাবি থাকবে এবং আমরা উচ্চকিত থাকবো। আপনারা ভুল করলে আমরা বলবো, ওটাই আমাদের কাজ। ওই ভুলটা যে আমি করব না তা না, আমি করলেও যেন আরেকজন বলতে পারে যে হ্যাঁ এটা ভুল। এই পলিসি এভাবেই তৈরি হয়। একমত, গণতন্ত্র একটা সংস্কৃতি এবং সংস্কৃতি চর্চার বিষয়, এবং পৃথিবীতে কোনো সোশ্যাল ট্রান্সফরমেশন উইদাউট ইন্টেলিজেন্ট হয় নাই। ওই ইন্টেলিজেন্ট ইয়াটা থাকতে হয়, ফিলসফিক্যাল আন্ডারপিনিং থাকতে হয়। আমরা যদি গোড়াতেই ফিলসফিক্যাল আন্ডারপিনিং এ ভুল করি যে না 70% মানুষ চেয়েছে বলে ওটাই আমাদের করতে হবে, এটাই গণতন্ত্র, না, আমি ওই গণতন্ত্র মানি না। ওই গণতন্ত্রের ফ্যালাসি আনে। এই কথাগুলো যদি আমরা ফুটনোটে রেখে দিই, তাহলে আজকে আমরা বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশ এই অন্তত নতুন ইলেকশন করে একটি সম্ভাবনা আমাদের সামনে নিয়ে এসছে। আমরা সামনে আগানোর জন্য স্বপ্ন দেখব। এই স্বপ্ন দেখাটা কোনো অপরাধ না। আরিফ ভাই কি বলবেন? আমি খুব একটা ব্যালেন্সে যেতে চাচ্ছি। আমি খুব বেশি আশাবাদীও না, আবার খুব বেশি হতাশাবাদীও না। কিছু মানুষ আছেন তারা ধরেন হাসান ভাইয়ের মতো, তারা অনেক পজিটিভলি দেখেন, তাদের এনার্জি আমাদেরকে উদ্দীপ্ত করে। যেমন ধরেন এখন হাসান ভাইরা ভাবছেন যে সবগুলো দল এখন তো একে এটা নতুন কালচার। আমার কাছে এটা নতুন কালচার না, এটা কারণ এটা 23 সালেও কিন্তু জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, তারাও ফলাফল মেনে নিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল। আপনি যদি যান ফিলোসফিক্যালি আসলে একই জিনিস, একই পক্ষের ভিতরে নির্বাচন। সো আমি ওই প্রশ্নে যাব না, কিন্তু আমি সেজান ভাই যে কথাটা বলছেন আমি অন্যভাবে দেখি। আমি মনে করি যে সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে এবং বিএনপি এটা করবে বা অমুক করবে, এইটা না, এটার পুরো দায় দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে। এই যে অনেকে বলে থাকেন বা যে একটু হাসান ভাই বলেন যে আওয়ামী লীগ একটা পেইন হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ তো 2008-এর পেইন ছিল না, তাকে কিন্তু 2024-এ এসে যেভাবে ক্ষমতা থেকে চলে যেতে হলো, এই পুরো প্রসেস কি আওয়ামী লীগকে আমরা যতই এককভাবে দোষারোপ করি তা না। আওয়ামী লীগ যে জিনিসগুলো ভুল করছে আমরা শক্তভাবে সেটা বলি নাই, কিন্তু অল দ্য ইন্টেলেকচুয়ালস যদি আমরা বলি, এটা অনেক ক্ষেত্রে আমরা ওইভাবে বলি নাই। ওই বলাটা যাতে এখন থেকে জারি থাকে, 2.2 আমি বিএনপি করে দিবে বা জামাত করে দিবে বা বাংলাদেশের জুলাই যোদ্ধারা করে দিবে, সেই জায়গায় আমি যাচ্ছি না। আমি বলছি প্রত্যেকটা নাগরিক যদি তার জায়গা থেকে ভিজিলেন্ট থাকে, তার জায়গা থেকে যদি উচ্চকিত থাকে এবং সরকারের সহযোগিতা করে, আমি আননেসেসারি তাকে কোনো ধরনের পেইনও দিতে রাজি না, কিন্তু তার ভুলগুলো ধরিয়ে দিয়ে কি করলে দেশের বৃহত্তর স্বার্থের জন্য ভালো হবে, সেই জায়গাটা যদি আমরা সবাই যার যার মতো ইনপুট দিতে থাকি, বলতে থাকি, তাহলে হয়তো সবাই মিলে একটা ভালো বাংলাদেশ করা সম্ভব। এই সম্ভাবনাটা বারবার তৈরি হয়, এই সম্ভাবনাটা মুক্তিযুদ্ধের পরে তৈরি হয়েছিল, এই সম্ভাবনাটা ধরেন এরশাদ পতনের পরে তৈরি হয়েছিল, এই সম্ভাবনাটা যখন
খালেদা জিয়া আসলেন, শেখ হাসিনা আসলেন, বারবার আমরা এই নির্বাচন 111-এর পরে তৈরি হয়েছিল, 111-এ তৈরি হয়েছিল ইনফ্যাক্ট দুর্নীতিবাজরা হরিণ এবং কোটি টাকার গাড়ি অজগর রাস্তায় ফেলে চলে যেত, আমরা ভাবছিলাম দেশ তো ব্যস্ত হয়ে যাচ্ছে। সো এই প্রক্রিয়াটা বারবার সম্ভাবনাগুলো জনগণ তৈরি করে দিয়েছে, আমরাই আসলে এটা হারিয়েছি। এটা যাতে আরেকবার না হারাতে হয় সেই চেষ্টাটা জারি রাখতে হবে, এটাই হচ্ছে মানে আশা আর কি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ৩ জনের খুব সুন্দর মন্তব্য শুনলাম এবং বিশ্লেষণ, এবং আপনারা ৩ জনই ভালো থাকবেন। তবে ৩ জনের কথায় একটি আমি সবসময় বলি যে আমরা যারা প্রবাসে আছি, আরিফ ভাই লন্ডন থেকে যুক্ত হয়েছেন মধ্যরাতে, রাইট? একদম মধ্যরাতে। আমার সে ভোর কারণে 4টা বোধ হয়। ভোর ৪টা। অনেক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আরিফ ভাই যখন গণমাধ্যমে কাজ করতেন, উনাদের কাছ থেকে আমি কাজ শিখেছি। আমি তখন খুবই ছোট বাচ্চা ছিলাম। সে কারণে অনেক, অনেক কৃতজ্ঞতা। আরিফ ভাই আজকে যুক্ত হয়েছেন, এবং হাসান ভাই আমার খুব প্রিয় মানুষ, যার সাথে আমার প্রায়ই টক শোতে ঝগড়া হয়। সেজান ভাই এবং ৩ জনের প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। আগামীকাল আবারও দেখা হবে। আমরা আবারও আলোচনা করব। কারণ দিন শেষে একটি কথাই বলতে চাই, আমরা প্রবাসী দূরে থাকলেও আমরা বাংলাদেশকে নিয়ে ভাবি। যে যেভাবেই হোক বাংলাদেশকে ভালোবাসি বলেই আমরা এভাবে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, নিজেদের আত্মশুদ্ধির জায়গাগুলো খোঁজার চেষ্টা করি। ৩ জনের প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনারা। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি